স্বাগতম। আপনারা শুনছেন সত্যজিৎ রায়ের কালজয়ী গোয়েন্দা সিরিজ ফেলুদা সমগ্র থেকে আরেকটি উত্তেজনাপূর্ণ রহস্য গল্প, এবার কাণ্ড কেদারনাথে। আপনাদের নিয়ে চলেছি এক নতুন রোমাঞ্চকর অভিযানে, যেখানে ফেলুদা, তোপসে আর জটায়ু হাঁটছে রহস্যের পথে। আপনারা যারা নতুন শুনছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে চাপ দিন, যেন কোনো গল্প মিস না হয়। চলুন শুরু করা যাক আজকের গল্প। কি ভাবছেন ভেলুবাবু? প্রশ্নটা করলেন রহস্য রোমাঞ্চক ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। আমরা তিনজনে রবিবারের সকালে আমাদের বালিগঞ্জের বৈঠকখানায় বসে আছি। লালমোহনবাবু যথারীতি তার গড়পাড়ের বাড়ি থেকে চলে এসেছেন গল্পগুজবের জন্যে। কিছুক্ষণ হল এক পশলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখন গনগনের রোদ। রবিবার লোডশেডিং নেই বলে আমাদের পাখাটা খুব দাপটের সঙ্গে ঘুরছে। ফেলুদা বলল, ভাবছি আপনার সদ্য প্রকাশিত উপন্যাসটার কথা। পয়লা বৈশাখ জটায়ুর অতলান্তিক আতঙ্ক বেরিয়েছে, আর আজ 5ই বৈশাখের মধ্যেই নাকি 4,500 কপি বিক্রি হয়ে গেছে। লালমোহনবাবু বললেন, ও বইতে যে আপনার মতো লোকের ভাবনার খোরাক ছিল তা তো জানতুম না মশাই। ঠিক সেরকম ভাবনা নয়, তবে ভাবছিলাম আপনার গল্প যতই গাঁজাখুরি হোক না কেন, স্রেফ মশলার পরিপাকের জোরে শুধু যে উতরে যায় তা নয়, রীতিমতো উপাদেয় হয়। লালমোহনবাবু গদগদ ভাব করে কিছু বলার আগেই ফেলুদা বলল, তাই ভাবছিলাম আপনার পূর্বপুরুষদের মধ্যে কোনো গল্প লিখিয়ে টিখিয়েছিলেন কিনা। সত্যি বলতে কি, আমরা লালমোহনবাবুর পূর্বপুরুষদের সম্বন্ধে প্রায় কিছুই জানি না। উনি বিয়ে করেননি এবং ওর বাপ মা আগেই মারা গেছেন সেটা জানি, কিন্তু তার বেশি উনিও বলেননি, আর আমরাও কিছু জিজ্ঞেস করিনি। লালমোহনবাবু বললেন, 5-7 পুরুষ আগের কথা তো আর বিশেষ জানা যায় না। তাদের মধ্যে হয়তো কোনো কথক ঠাকুর থেকে থাকতে পারেন, তবে গত 2-3 জেনারেশনের মধ্যে ছিল না সেটা বলতে পারি। আপনার বাবার আর ভাই ছিল না? 3 ব্রাদার্স। উনি ছিলেন মিডল। জ্যাঠা মোহিনীমোহন হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। ছোটবেলে ওয়ার্নিকা, রাস্টক্স, বেলাডোনা, পালস্যাটিলা যে কত খেয়েছি তার ইয়ত্তা নেই। গ্রেট গ্র্যান্ডফাদার ললিতমোহন ছিলেন পেপার মার্চেন্ট। LM গাঙ্গুলিয়ান সাঞ্জের দোকান এই সেদিন অবধি ছিল। ভালো ব্যবসা ছিল। গড়পাড়ে বাড়িটা LMই তৈরি করেন। ঠাকুরদাদা বাবা দুজনেই ব্যবসায় যোগ দেন। বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন ব্যবসা চালান, 52তে চলে গেলেন। তারপর যা হয় আর কি। LM গাঙ্গুলিয়ান সাঞ্জের নামটা ব্যবহার হয়েছিল কিছুদিন, কিন্তু মালিক বদল হয়ে গেছে। আপনার ছোট কাকা, তিনি ব্যবসায় যোগ দেননি? নোজার। ছোট কাকা দুর্গামোহনকে দেখি আমার জন্মের অনেক পরে। আমার জন্ম 36-এ। দুর্গামোহন 29-এ সন্ত্রাসবাদীদের দলে যোগ দিয়ে খুলনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার টানবুল সাহেবকে গুলি মেরে তার থুতনি উড়িয়ে দেন। তারপর হাওয়া, বেপাত্তা। পুলিশ ধরতে পারেননি ছোট কাকাকে। আমার ধারণা আমার অ্যাডভেঞ্চার প্রীতিটা ছোট কাকার কাছ থেকেই পাওয়া। উনি আর আসেননি? এসছিলেন একবার, স্বাধীনতার পরে 49-এ। তখন আমি 3rd ক্লাসে পড়ি। সেই প্রথম আর সেই শেষ দেখা ছোট কাকার সঙ্গে। তবে যাকে দেখলাম তিনি সেই অগ্নিযুগের ছোট কাকা দুর্গামোহন গাঙ্গুলি নন। কমপ্লিট চেঞ্জ। কোথায় সন্ত্রাস, কোথায় পিস্তল, একদম নিরীহ সাত্ত্বিক পুরুষ। মাস খানেক ছিলেন, তারপর আবার চলে যান। কোথায়? যদ্দূর মনে পড়ে কোনো জঙ্গলে কাঠের ব্যবসা করতে যান। বিয়ে করেননি? না। কিন্তু আপনার আপন বা জ্যাঠতুতো ভাই বোন আছে নিশ্চয়ই? আপন বোন একটি আছেন দিদি, স্বামী রেলওয়েতে চাকরি করেন, ধানবাদে পোস্টেডেড। জ্যাঠাত ছিলেন এই 3 মেয়ে। 3 জনের স্বামী ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছেন। বিজয়া দশমীতে একটি করে পোস্টকার্ড, ব্যাস। আসলে রক্তের সম্পর্কটা কিছুই নয় ভেলুবাবু। এই যে আপনার আর তোপসের সঙ্গে আমার তার সঙ্গে কি ব্লাড। লালমোহনবাবুর কথা থামাতে হল, কারণ দরজায় টোকা পড়েছে। এটা যাকে বলে প্রত্যাশিত, কারণ টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল 9:30টার জন্য। এখন বেজেছে 9:33। ভদ্রলোকের নামটা জানা ছিল টেলিফোনে, উমাশঙ্কর পুরী। এবার চেহারাটা দেখা গেল। মাঝারি হাইট, দোহারা গড়ন, পরনে ঘি রঙের হ্যান্ডলুমের স্যুট, দাড়ি গোঁফ কামানো, মাথার চুল কাঁচা পাকা মেশানো, ডান দিকে সেথি।
এই শেষের ব্যাপারটা দেখলেই কেন জানি আমার অস্বস্তি হয়। মনে হয় মুখটা যেন আয়নায় দেখছি। পুরুষদের মধ্যে শতকরা একজনের বেশি ডান দিকে সিথি করে কিনা সন্দেহ, যদিও কারণটা জিজ্ঞেস করলে বলতে পারবো না। আপনাকে খুব তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে বলে মনে হচ্ছে, ফেলুদা মন্তব্য করল আলাপ পর্বের পর ভদ্রলোক চেয়ারে বসতেই। হ্যাঁ, তা উমাশঙ্করের ভুরু কপালে উঠে গেল। কিন্তু সেটা আপনি জানলেন কি করে? আপনার বাঁ হাতের সব নখই পরিষ্কার করে ক্লিপ দিয়ে কাটা। তার একটি নখ এখনো কোটের পকেটের ধারে লেগে আছে, অথচ ডান হাতে দুটো নখের পরে আর বাকিগুলো? আর বলবেন না, বললেন মিস্টার পুরী। ঠিক সেই সময় একটা ট্রাঙ্ক কল এসে গেল। কথা শেষ হতে হতে দেখি আপনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের সময় হয়ে গেছে। যাকগে, এবার বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মিস্টার পুরী গম্ভীর হয়ে নিজেকে সংযত করে নিলেন। তারপর বললেন, মিস্টার মিটার, আমি থাকি ভারতবর্ষের আরেক প্রান্তে। আপনার নাম আমি শুনেছি ভগবানগড়ের রাজার কাছ থেকে। শুধু নাম নয়, প্রশংসা। তাই আমি আপনার কাছে এসেছি। আমি তাতে গর্ববোধ করছি। এখন কথা হচ্ছে কি, মিস্টার পুরী থামলেন। তার মধ্যে একটা ইতস্তত ভাব লক্ষ্য করছিলাম। তিনি আবার বললেন, ব্যাপারটা হচ্ছে কি, একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেইটা যাতে না ঘটে তাই আমি আপনার সাহায্য চাইছি। সেটা পাওয়া যাবে কি? ফেলুদা বলল, আপনি কি ঘটনা বা দুর্ঘটনার কথা বলছেন সেটা না জানা পর্যন্ত আমি মতামত দিতে পারছি না। শ্রীনাথ এই সময় চা চানাচুর বিস্কুট এনে রাখাতে কথা একটু বিরতি পড়ল। তারপর মিস্টার পুরী একটা বিস্কুট তুলে নিয়ে বললেন, আপনি রূপনারায়ণগড় স্টেটের নাম শুনেছেন? নামটা চেনা চেনা লাগছে, বলল ফেলুদা। উত্তরপ্রদেশ কি? ঠিকই বলেছেন, বললেন মিস্টার পুরী। আলিগড় থেকে ৯০ কিলোমিটার পশ্চিমে। আমি যখনকার কথা বলতে যাচ্ছি সেটা আজ থেকে ৩০ বছর আগে। তখন রাজা ছিলেন চন্দ্রদেও সিং। আমি ছিলাম এস্টেটের ম্যানেজার। ভারত স্বাধীন হয়ে গেলেও তখনও এসব নেটিভ স্টেটের উপর তত চাপ পড়েনি। রাজারা রাজাই ছিলেন। চন্দ্রদেওর বছর ৫৪, বয়স, কিন্তু তখনও সিংহের মতো চেহারা। শিকার করেন, টেনিস খেলেন, পোলো খেলেন, প্রৌঢ়ত্বের কোনো লক্ষণ নেই। একটা ব্যারাম তাকে মাঝে মাঝে বিব্রত করত, কিন্তু সেটা যে হঠাৎ এমন আকার ধারণ করবে সেটা কেউ স্বপ্নেও ভাবেনি। হাঁপানি। সে যে কি হাঁপানি সে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। একটা জলজান্ত জোয়ান মানুষকে ৬ মাসের মধ্যে কঙ্কালে পরিণত হতে এই প্রথম দেখলাম। কোনো ওষুধে কোনো কাজ দিল না। হয়তো ২ দিন দেয়, আবার যেইকে সেই। সেই সময় খবর এলো হরিদ্বারে নাকি এক ভদ্রলোক থাকেন, নাম ভবানী উপাধ্যায়। তিনি নাকি হাঁপানির অব্যর্থ ওষুধ জানেন। বহু রুগী তার ওষুধে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন। আমি নিজেই চলে গেলাম হরিদ্বার। ঠিকানা জানা ছিল না ভদ্রলোকের, কিন্তু খোঁজ পেতে অসুবিধা হলো না, কারণ ওকে অনেকেই চেনে। সাদাসিধে মানুষ, ছোট্ট একটা বাড়িতে থাকেন। আমাকে যথেষ্ট খাতির করে তার তক্ত পোষে বসালেন। তারপর সব ফোনে টুনে বললেন, আমি যাব আপনার সঙ্গে। রাজাকে ওষুধ দেব, সারবার হলে ১০ দিনের মধ্যে সারবে, না হলে নয়। সেই ১০ দিন আমি ওখানে থাকব। ওষুধে কাজ না দিলে আমি কোনো পয়সা নেব না। বললে বিশ্বাস করবেন না মিস্টার মিটার, ১০ দিন নয়, ৭ দিন নয়, ৩ দিনের মধ্যে রাজার হাঁপানি উধাও। এমন যে ঘটতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। উপাধ্যায় বললেন তার ওষুধের দাম ৫০ টাকা। রাজাকে বলতে তিনি তো কথাটা কানেই তুললেন না। বললেন আমি মরতে বসেছিলাম, উনি এসে আমাকে নতুন জীবন দান করলেন, আর তার দাম হলো কিনা ৫০ টাকা। এখানে বলে রাখি যে রাজা চন্দ্রদেও মানুষটা একটু খ্যামখেয়ালি ছিলেন। তাছাড়া তার শোক, তার আনন্দ, তার ক্রোধ, তার দয়া দাক্ষিণ্য সবই সাধারণ মানুষের চেয়ে মাত্রায় অনেকটা বেশি ছিল। ৫০ টাকার বদলে উনি উপাধ্যায়কে যেটা দিলেন সেটা একটা মণি মুক্তা খচিত সোনার বালগোপাল।
জিনিসটা আসলে একটা পেন্ডেন্ট বা লকেট, লম্বায় ইঞ্চি 3 তখনকার দিনে সেটার দাম 5-7 লাখ টাকা। একটু ফাঁক পেয়ে ফেলুদা প্রশ্ন করল, উপাধ্যায় নিলেন সেই লকেট? সেই কথাই তো বলছি, বললেন উমাশঙ্কর পুরী। উপাধ্যায় বললেন, আমি সাধাসিধে মানুষ, আমাকে এমন বিপাকে ফেলছেন কেন? এত দামি একটা জিনিস আমার কাছে থাকবে, সেটা লোকে আমার বলে বিশ্বাস করবে কি করে? সবাই ভাববে আমি চুরি করেছি। রাজা বললেন, কারুর তো জানার দরকার নেই, আমরা তো আর খবরটা ঢাক পিটিয়ে জাহির করতে যাচ্ছি না। আর নেহাতি যদি কেউ জেনে ফেলে, তার জন্য আমি আমার নিজের শিলমোহর দিয়ে লিখে দিচ্ছি যে এটা আমি তোমাকে পারিতোষিক হিসেবে দিলাম। এর পরে তো আর কারুর কিছু বলার নেই। উপাধ্যায় বলল, তাই যদি হয় তাহলে আমি মাথা পেতে নেব আপনার এই পারিতোষিক। ফেলুদা বলল, আপনি, রাজা এবং উপাধ্যায়, এই 3 জন ছাড়া আর কেউ কি ঘটনাটা জানত? আমি সত্যি কথা বলবো, বললেন উমাশঙ্কর পুরী। রাজা নিজে যদি খেয়াল বশে কাউকে বলে থাকেন তো সে আমি জানি না। ব্যাপারটা জানত রাজা, রানী এবং 2 রাজকুমার, সুরজ ও পবন। বড় কুমার সুরজ অতি চমৎকার ছেলে, রাজপরিবারে এমন দেখা যায় না। তার বয়স তখন 22-23, ছোট কুমারের বয়স 15। এছাড়া জানতাম আমি, আমার স্ত্রী আর আমার ছেলে দেবীশঙ্কর, তার বয়স তখন 5 কি 6, ব্যাস, আর কেউ না। আর এটাও আপনি খেয়াল করে দেখুন মিস্টার মিটার, এই খবর কিন্তু গত 30 বছরে কোনো কাগজে বেরোয়নি। আপনি তো সাংবাদিকদের জানেন, তারা এর গন্ধ পেলে কি ছেড়ে দিত? সে কথা ঠিক, বলল ফেলুদা। ব্যাপারটার গোপনীয়তা রক্ষিত হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, এবার আমি এগিয়ে আসছি বর্তমানের দিকে। রাজা চন্দ্রদেও সিং বেঁচেছিলেন আর বছর 12। তারপর সুরজদেও রাজা হলেন। মানে তখন আর তো রাজা কথাটা ব্যবহার করা চলে না, বলতে পারেন উনি হলেন কর্তা। আপনি তখনও ম্যানেজার? আগে হ্যাঁ, এবং আমি প্রাণপণে চেষ্টা করছি যাতে ব্যবসা ইত্যাদির সাহায্যে রূপনারায়ণগড়ের ভবিষ্যৎকে আরও মজবুত করা যায়। কিন্তু মুশকিল হয়েছে কি, সুরজদেবের এসব দিকে কোনো উৎসাহ নেই। তার নেশা হচ্ছে বই। সে দিনের মধ্যে 16 ঘন্টা তার লাইব্রেরিতে পড়ে থাকে। সেখানে আমার একার চেষ্টায় আমি কি করতে পারি? ফলে আর্থিক দিক দিয়ে স্টেটের অবস্থা ক্রমেই খারাপ হয়ে আসতে থাকে। আপনার নিজের ছেলেও তো ততদিনে বড় হয়েছে। হ্যাঁ, দেবীকে অবশ্য আমি আগেই আলিগড়ে স্কুলে পাঠিয়ে দিই। সে আর রূপনারায়ণগড়ে ফেরেনি, দিল্লি গিয়ে নিজেই ব্যবসা শুরু করেছে। আপনার কি ওই একই ছেলে? আগে হ্যাঁ। যাই হোক, আমার নিজের অনেকবার মনে হয়েছে যে ম্যানেজারি ছেড়ে দিয়ে আমার নিজের দেশ মুরাদাবাদে গিয়ে একটা কিছু করি, কিন্তু মায়া কাটাতে পারছিলাম না। মিস্টার পুরী এবার পকেট থেকে একটা চুরুট বার করে ধরিয়ে নিয়ে বললেন, এবার আমি আসল ঘটনায় আসছি। আপনার ধৈর্যচ্যুতি হয়ে থাকলে আমায় মাফ করবেন। 7 দিন আগে, অর্থাৎ 29 এপ্রিল, শনিবার রূপনারায়ণগড়ের ছোট কুমার পবনদেও সিং হঠাৎ আমার কাছে এসে হাজির হন। তার প্রথম কথাই হল, আমার বাবার হাঁপানি যিনি সারিয়েছিলেন তার নাম ও তার হরিদ্বারের ঠিকানাটা আমার চাই। স্বভাবতই আমি প্রথমে জিজ্ঞেস করলাম, কারোর কোনো অসুখ হয়েছে কি না? পবন বলল, না তা নয়, সে একটা টেলিভিশনের ছবি করছে, তার জন্য তার এই ভদ্রলোককে দরকার। আমি বললাম, তুমি কি তোমার ছবিতে সেই ভদ্রলোককে দেখাতে চাও? সে বললে, অবশ্যই, শুধু তাই না, বাবা তাকে যে লকেটটা দিয়েছিলেন সেটাও দেখাবো। একটা অসুখ সারিয়ে এরকম বকশিস আর কেউ কোথাও পেয়েছে বলে আমার মনে হয় না। তখন আমার পবনকে বলতেই হলো যে উপাধ্যায় তারই পারিতোষিকের ব্যাপারটা একেবারেই প্রচার করতে চাননি। পবন বলল, 30 বছর আগে একটা লোক যে কথা বলেছে, আজও সে যে তাই বলবে এমন কোনো কথা নেই। সমস্ত পৃথিবীর কাছে নানারকম তথ্য পরিবেশন করা টেলিভিশনের একটা প্রধান কাজ। আপনি আমাকে নাম ঠিকানা দিন, ওকে রাজি করাবার ভার আমার। কি আর করি, বাধ্য হয়ে উপাধ্যায়ের নাম ঠিকানা দিয়ে দিলাম। সে ধন্যবাদ দিয়ে চলে গেল। উপাধ্যায়ের এখন আন্দাজ কত হবে? ফেলুদা জিজ্ঞেস করল। তা 70-72 তো হবেই। রূপনারায়ণগড়ে যখন এসেছিল তখন তার যৌবন পেরিয়ে গেছে। ফেলুদা উমাশঙ্করের দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চেয়ে থেকে বলল, আপনি কি শুধু এই ব্যাপারটার গোপনীয়তা রক্ষা হবে না বলে চিন্তিত হচ্ছেন? মিস্টার পুরী মাথা নাড়লেন। না মিস্টার মিটার, আপনি ঠিকই আন্দাজ করেছেন। শুধু যদি তাই হতো তাহলে আমি আপনার কাছে আসতাম না।
আমার ভয় হচ্ছে ওই লকেটটাকে নিয়ে। পবনের নতুন শখ হয়েছে টেলিভিশনের ছবি তোলার। আপনি নিশ্চয়ই জানেন যে কাজটা খরচ সাপেক্ষ। পবনের নিজের কোনো অর্থ সংগ্রহের রাস্তা আছে কি না আমি জানি না, কিন্তু এটা জানি যে ওই একটি লকেট ওর সমস্ত অর্থ সমস্যা দূর করে দিতে পারে। কিন্তু ওই লকেটটি হাত করতে হলে তো তাকে অসৎ উপায় অবলম্বন করতে হতে পারে। তা তো বটেই। পবনদেওর ছেলে কেমন? সে বাপের কিছু দোষগুণ দুটোই পেয়েছে। পবনের মধ্যেও একটা বেপরোয়া দিক আছে। ভালো খেলোয়াড়, ছবি ভালো তোলে, আবার জুয়ার নেশাও আছে। অথচ তার দরাজ মনের পরিচয়ও পেয়েছি। ওকে চেনা ভারী শক্ত, যেমন ছিল ওর বাপকে। তাহলে আপনি আমার কাছে কি চাইছেন? আমি চাইছি আপনি দেখেন যাতে এই অসৎ উপায়টি অবলম্বন না করা হয়। পবনদেও কি হরিদ্বার চাচ্ছেন? আজ্ঞে হ্যাঁ, তবে তার যেতে একটু দেরি হবে, অন্তত ৫-৭ দিন, কারণ এখন উনি প্যালেসের ছবি তুলছেন। আমাদেরও যেতে গেলে সময় লাগবে, কারণ তার আগে তো ট্রেনে বুকিং পাওয়া যাবে না। তা বটে, কিন্তু ধরুন যদি আমি কেসটা নিই, আমি আপনাদের ছোট কুমারকে চিনছি কি করে? সে ব্যবস্থাও আমি করে এনেছি। দিল্লির একটি সাপ্তাহিক কাগজে কুমারের এই রঙিন ছবিটা বেরিয়েছিল গত মাসে। একটা বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপে জিতেছিল। এটা আপনি রাখুন। আর আপনাকে আগাম কিছু। আমি ১,০০০ টাকা অ্যাডভান্স নিই, বলল ফেলুদা। কেস সফল না হলেও সেটা ফেরত দিই না, কারণ সফল না হওয়াটা অনেক সময় গোয়েন্দার অক্ষমতার উপরে নির্ভর করে না। সফল হলে আমি আরও ১,০০০ টাকা নিই। বেশ, আপনাকে এখনই কিছু বলতে হবে না। আমি পার্ক হোটেলে আছি। আপনি কি স্থির করেন বিকেলে ৪টে নাগাদ জানিয়ে দেবেন? হ্যাঁ হলে আমি নিজে এসে আপনাকে আগাম টাকা দিয়ে যাব। ফেলুদা যে কেসটা নেবে সেটা আমি আগে থেকেই জানতাম। আজকাল আমরা মক্কেলের কথাবার্তা হংকং থেকে কেনা একটা মাইক্রোক্যাসেট রেকর্ডারে তুলে রাখি। মিস্টার পুরীর বেলাতেও ওর অনুমতি নিয়ে তাই করেছিলাম। ফেলুদা দুপুরে সেই সব কথাবার্তা প্লেব্যাক করে খুব মন দিয়ে শুনে বলল, কেসটা নেবার সপক্ষে দুটো যুক্তি রয়েছে। একটা হলো এর অভিনবত্ব, আর ২ হলো গোয়েন্দাগিরির প্রথম যুগে দেখা হরিদ্বার ঋষিকেশটা আরেকবার দেখার লোভ। বাদশাহী আংটির ক্লাইম্যাক্সটা যে হরিদ্বারেই শুরু হয়েছিল, সেটা আমিও কোনোদিন ভুলব না। পার্ক হোটেলে টেলিফোন করে ফেলুদা মিস্টার পুরীকে জানিয়ে দিয়েছিল যে ও কেসটা নিচ্ছে, আর মিস্টার পুরীও আধ ঘন্টার মধ্যে এসে আগাম টাকা দিয়ে গিয়েছিলেন। প্রায় সঙ্গে সঙ্গেই পুষ্পক ট্রাভেলসে ফোন করে ফেলুদা ডুন এক্সপ্রেসে আমাদের বুকিংয়ের জন্য জানিয়ে দিয়েছিল। হঠাৎ ২ দিন পরে এক অদ্ভুত ব্যাপার। রূপনারায়ণগড় থেকে মিস্টার পুরীর এক টেলিগ্রাম এসে হাজির। রিকোয়েস্ট ড্রপ কেস, লেটার ফলোজ। ড্রপ কেস? এ তো তাজ্জব ব্যাপার। এমন তো আমাদের অভিজ্ঞতায় কখনো হয়নি। মিস্টার পুরীর চিঠিও এসে গেল ২ দিন পরে। মোদ্দা কথা হচ্ছে, ছোট কুমার মত পাল্টেছে। সে হরিদ্বার ঋষিকেশ গিয়ে ছবি তুলবে, তাতে উপাধ্যায় থাকবেন, কিন্তু তাতে শুধু দেখানো হবে তিনি কিভাবে নিজের তৈরি ওষুধ দিয়ে স্থানীয় লোকের চিকিৎসা করেন। রূপনারায়ণগড়ের রাজার চিকিৎসাও যে উপাধ্যায় করেছিলেন সেটা ছবিতে বলা হবে, কিন্তু মহামূল্য পারিতোষিকের কথাটা বলা হবে না। ফেলুদা টেলিগ্রামে উত্তর দিল, ড্রপিং কেস বাট গোয়িং অ্যাজ পিলগ্রিমস, অর্থাৎ কেস বাতিল করছি কিন্তু তীর্থযাত্রী হিসাবে যাচ্ছি। আমি জানি ফেলুদা ও কথা লিখলেও ও নিজের গরজেই চোখ কান খোলা রাখবে, আর তদন্তের কোনো কারণ দেখলে তদন্তও করবে। সত্যি বলতে কি, ভবানী উপাধ্যায় আর ছোট কুমার পবনদেও সিং, এই দুটি লোককেই আমার খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছিল। আমরা ৩ জনে এখন ডুন এক্সপ্রেসের একটা 3 টিয়ার কম্পার্টমেন্টে বসে আছি। ফয়জাবাদ স্টেশনে মিনিট ২ হলো গাড়ি থেমেছে। আমরা ভাড়ের চা কিনে খাচ্ছি। আপনি যে বলছিলেন হরিদ্বার গেছিলেন, সেটা কবে? ফেলুদা তার সামনের সিটে বসা লালমোহনবাবুকে জিজ্ঞেস করল। আমার ঠাকুরদা একবার সপরিবারে তীর্থভ্রমণে যান, ইনক্লুডিং হরিদ্বার। তখন আমার বয়স ১.৫, কাজেই নো মেমারি। এবার অন্য দিক থেকে একটা প্রশ্ন এলো, আপনারা কি শুধু হরিদ্বারই যাচ্ছেন, না ওখান থেকে এদিকে ওদিকেও ঘুরবেন?
এ প্রশ্ন করলেন লালমোহনবাবুর পাশে বসা এক বৃদ্ধ। মাথায় সামান্য চুল যা আছে তা সবই পাকা, কিন্তু চামড়া টান, দাঁত সব অরিজিনাল। আর চোখের দুপাশে যে খাঁজগুলো রয়েছে সেগুলো যেন হাসবার জন্য তৈরি হয়ে আছে। হরিদ্বারে একটু কাজ ছিল, সেটা হয়ে গেলে পর দেখা যাক। কি বলছেন মশাই? বৃদ্ধের চোখ কপালে উঠে গেছে। এতদূর এসে কেদার বদ্রীটা দেখে যাবেন না? বদ্রীনাথ তো সোজা বাসে করেই যাওয়া যায়। কেদারের শেষের কটা মাইল অবশ্যই এখনও বাস রুট হয়নি, তবে এটা ঠিক যে কেদারের কাছে বদ্রী কিছুই নয়। যদি পারেন তো একবার কেদারটা ঘুরে আসবেন। শেষের হাঁটা পথটুকু আর ফেলুদার আমার দিকে থেকে। আপনাদের বয়সে কি? আর লালমোহন বাবুর দিকে তাকিয়ে, এনার জন্য তো ডান্ডি আর টাট্টু ঘোড়ায় চড়েছেন শেষের কখনো? প্রশ্নটা অবশ্যই লালমোহনবাবু কি করা হলো। লালমোহনবাবু হাতের ভারটায় একটা শেষ চুমুক দিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে গম্ভীরভাবে অন্যদিকে চেয়ে বললেন, আগে না, তবে থর ডেজার্টে একবার উটের পিঠে চড়ে দৌড়ের অভিজ্ঞতা হয়েছে। সেটা আপনার হয়েছে কি? বৃদ্ধ মাথা নাড়লেন। তা হয়নি। আমার চড়বার ক্ষেত্র হল হিমালয়ের এই বিশেষ অংশ। 23 বার এসেছি কেদার বদ্রী। ভক্তি টক্তি আমার যে তেমন আছে তা নয়, তবে এখানকার প্রাকৃতিক দৃশ্য থেকেই আমি সব আধ্যাত্মিক শক্তি আহরণ করি। কোনো বিগ্রহের দরকার হয় না। ভদ্রলোকের নাম পরে জেনেছিলাম মাখনলাল মজুমদার। শুধু কেদার বদ্রী নয়, যমুনোত্রী, গঙ্গোত্রী, গোমুখ, পঞ্চকেদার, বাসুকিতাল এসবও এর দেখা আছে। নেহাত একটা সংসার আছে, না হলে হিমালয়েই থেকে যেতেন। অবশ্যই এটাও বললেন যে আজকের বাস ট্যাক্সিতে করে যাওয়া আর আগেকার দিনের পায়ে হেঁটে যাওয়া এক জিনিস নয়। বললেন, আজকাল তো আর কেউ পিলগ্রিম নয়, সব পিকনিকার্স। তবে হ্যাঁ, গাড়ির রাস্তা তৈরি করে তো আর হিমালয়ের দৃশ্য পাল্টানো যায় না। নয়ন আভিরাম বলতে যা বোঝায় সেরকম দৃশ্য এখনও অফুরন্ত আছে। ভোর 6টায় ডুন এক্সপ্রেস পৌঁছল হরিদ্বার। সেই বাদশাহী আংটির সময় যেমন দেখেছিলাম, পাণ্ডার উপদ্রবটা যেন তার চেয়ে একটু কম বলে মনে হল। স্টেশনেই একটা রেস্টুরেন্টে চা বিস্কুট খেয়ে নিলাম। উপাধ্যায়ের নাম এখানে অনেকেই জানে আন্দাজ করেই বোধহয় ফেলুদা রেস্টুরেন্টের ম্যানেজারকে তার হদিস জিজ্ঞেস করল। উত্তর শুনে বেশ ভালো রকম একটা হোঁচট খেলাম। ভবানী উপাধ্যায় 3-4 মাস হল হরিদ্বার ছেড়ে রুদ্রপ্রয়াগ চলে গেছেন। তার বিষয়ে আরও খবর কে দিতে পারেন বলতে পারেন? জিজ্ঞেস করল ফেলুদা। উত্তর এলো, এখনকার খবর পেতে হলে রুদ্রপ্রয়াগ যেতে হবে, আর যদি আগেকার খবর চান তা কান্তিভাই পণ্ডিতের কাছে যান। উনি ছিলেন উপাধ্যায়জির বাড়িওয়ালা, তিনি সব খবর জানবেন। তিনিও কি লক্ষণ মহল্লাতেই থাকেন? হ্যাঁ, পাশাপাশি বাড়িতে থাকতেন ওরা। সবাই ওকে চেনে ওখানে, জিজ্ঞেস করলেই বলে দেবে। আমরা আর সময় নষ্ট না করে বিল চুকিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। কান্তিভাই পণ্ডিতের বয়স 60-65, বেটে খাটো, চোখা চোখা ফর্সা চেহারা, খোঁচা খোঁচা গোপ আর কপালে চন্দনের ফোঁটা আর চোখে বাইফোকাল চশমা। আমরা ভবানী উপাধ্যায়ের খোঁজ করছি জেনে উনি রীতিমতো অবাক হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো, আরেকজন তো ওর খোঁজ করে গেলেন এই 3-4 দিন আগে। তার চেহারা মনে আছে আপনার? তা আছে বই কি। দেখুন তো এই চেহারার সঙ্গে নেলে কিনা। ফেলুদা পকেট থেকে ছোট কুমার পবনদেবের ছবিটা বার করে দেখান। হ্যাঁ, এই তো সেই লোক, বললেন কান্তিভাই পণ্ডিত। আমি রুদ্রপ্রয়াগের ঠিকানা দিয়ে দিলাম তাকে। সে ঠিকানা অবশ্যই আমারও চাই, বলে ফেলুদা তার একটা কার্ড বার করে দিল মিস্টার পণ্ডিতের হাতে। কার্ডটা পাওয়া মাত্র মিস্টার পণ্ডিতের হাবভাব একদম বদলে গেল। এতক্ষণ আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম, এবার আমাদের সকলকে চেয়ার মোড়া আর তক্তপোষে ভাগাভাগি করে বসতে দেওয়া হল। ক্যা কুছ গাড়বড় হুয়া মিস্টার মিত্তার? যতদূর জানি এখনো হয়নি, বলল ফেলুদা, তবে হবার একটা সম্ভাবনা আছে। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই মিস্টার পণ্ডিত, আপনি সঠিক উত্তর দিতে পারলে খুব উপকার হবে।
আই উইল ট্রাই মাই বেস্ট। মিস্টার উপাধ্যায়ের ব্যক্তিগত সংগ্রহে কি কোনো একটা মূল্যবান জিনিস ছিল? মিস্টার পণ্ডিত একটু হেসে বললেন, এই প্রশ্নটাও আমাকে দ্বিতীয়বার করা হচ্ছে। আমি মিস্টার সিংকে যা বলেছি আপনাকেও তাই বলছি। মিস্টার উপাধ্যায়ের একটা থলি উনি আমার সিন্ধুকে রাখতে দিয়েছিলেন, কিন্তু তাতে কি ছিল সেটা আমি কোনোদিন দেখিনি বা জিজ্ঞেসও করিনি। সেটা রুদ্রপ্রয়াগ নিয়ে গেছেন? ইয়েস স্যার। অ্যান্ড ওয়ান অ্যানাদার থিং, আপনি ডিটেকটিভ, তাই এ খবর আমি আপনাকে বলছি, আপনার হয়তো কাজে লাগতে পারে। 5-6 মহিনা আগে দুজন লোক, তখনও মিস্টার উপাধ্যায় ছিলেন এখানে। একজন সিন্ধি কি মারবাড়ি হবে, হি লুকড আ রিচ ম্যান, অ্যান্ড অ্যানাদার ম্যান। দুজন উপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিল। অনেক কথা হচ্ছিল, সেটা আমি বুঝতে পারছিলাম। 1 ঘন্টার উপর ছিল। তারা যাবার পরে উপাধ্যায় একটা কথা আমাকে বলে, পণ্ডিতজি, আজ আমি একটি রিপুকে জয় করেছি। মিস্টার সিংহানিয়া আমাকে লোভের মধ্যে ফেলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমি সেই লোভ কাটিয়ে উঠেছি। আপনি উপাধ্যায়ের এই সম্পত্তির কথা দেখুন আর মিস্টার কাউকে মিত্তল, বলেননি? ওর যে একটা কিছু লুকোবার জিনিস আছে সেটা অনেকেই জানত, আর সেই নিয়ে আড়ালে ঠাট্টাও করত। আমার আবার সন্ধেবেলায় একটু নেশা করার অভ্যেস আছে, হয়তো কখনো কিছু বলে ফেলেছি। কিন্তু উপাধ্যায়জিকে সকলে এখানে এত ভক্তি করত যে সিন্ধুকে কি আছে সেই নিয়ে কেউ কোনোদিন মাথা ঘামায়নি। এই যে রুদ্রপ্রয়াগ গেলেন তিনি, এর পিছনে কোনো কারণ আছে? আমাকে বলেছিলেন গঙ্গার ঘাটে ওর একজন সাধুর সঙ্গে আলাপ হয়, তার সঙ্গে কথা বলে উপাধ্যায়ের মধ্যে একটা মানসিক চেঞ্জ আসে। আমার মনে হয় চেঞ্জটা বেশ সিরিয়াস ছিল। কথা টথা সব কমিয়ে দিয়েছিলেন, অনেক সময় চুপচাপ বসে ভাবতেন। ওর ওষুধপত্র যে উনি সঙ্গেই নিয়েছিলেন। ওষুধ বলতে তো বেশি কিছু ছিল না, কয়েকটা বৈয়াম, কিছু শিকড় বাকল, কিছু মল্লম, কিছু বড়ি, এই আর কি। এগুলো সবই উনি নিয়ে গিয়েছিলেন। তবে আমার নিজের ধারণা উনি ক্রমে পুরোপুরি সন্ন্যাসের দিকে চলে যাবেন। উনি বিয়ে করেননি? না, সংসারের প্রতি আমার বড় টান ছিল না। যাবার দিন আমাকে বলে গেলেন, ভোগের রাস্তা, ত্যাগের রাস্তা দুটোই আমার সামনে ছিল, আমি ত্যাগটাই বেছে নিলাম। ভালো কথা, বলল ফেলুদা। আপনি যে বললেন ওর রুদ্রপ্রয়াগের ঠিকানা আপনি দিয়ে দিয়েছেন ওই ভদ্রলোকটিকে, আপনি ঠিকানা পেলেন কি করে? কেন, উপাধ্যায় আমাকে পোস্টকার্ড লিখেছে সেখান থেকে। সে পোস্টকার্ড আছে? আছে বই কি। মিস্টার পণ্ডিত তার পিছনের একটা তাকে রাখা বাক্সের ভিতর হাত ঢুকিয়ে একটা পোস্টকার্ড বার করে ফেলুদাকে দিলেন। হিন্দিতে লেখা 8-10 লাইনের চিঠি। সেটা ফেলুদা বারবার পড়ল কেন, আর পড়ে বিড়বিড় করে দুবার মোস্ট ইন্টারেস্টিং বলল কেন, সেটা বলতে পারব না। মিস্টার পণ্ডিত আমাদের একটা ভালো ট্যাক্সির কথা বলে দিলেন। আপাতত রুদ্রপ্রয়াগ, তারপর যেখানেই যাওয়া দরকার সেখানেই যাবে। গাড়োয়ালি ড্রাইভারের নাম যোগিন্দর রাম। লোকটিকে দেখে আমাদের ভাল লাগল। আমরা বললাম 12টা নাগাদ খেয়ে দিয়ে রওনা দেব ঋষিকেশ থেকে। ঋষিকেশ এখান থেকে মাইল 15। হরিদ্বারে কিছুই দেখবার নেই। গঙ্গার ঘাটটা পর্যন্ত আগেরবার যা দেখেছিলাম তেমন আর নেই। বিশ্রী দেখতে সব নতুন বাড়ি উঠেছে, আর তাদের দেয়ালজোড়া বিজ্ঞাপন। হরিষিকেশে যাওয়া দরকার, কারণ আমাদের রুদ্রপ্রয়াগে থাকার বন্দোবস্ত করতে হবে। ইচ্ছে করলে ধর্মশালায় থাকা যায়। এখানে প্রায় সব শহরেই বহুদিনের পুরনো নামকরা কালীকমলি ধর্মশালা রয়েছে। কিন্তু ফেলুদা জানে যে রূপনারায়ণগড়ের ছোট কুমার ওসব ধর্মশালায় থাকবে না। আমরা হরিষিকেশে গিয়ে গাঢ়োয়াল মণ্ডল বিকাশ নিগমের রেস্ট হাউসে একটা ডাবল রুম পেয়ে গেলাম। ওরা বলল যে 3 জন লোক হলে বাড়তি একটা খাটিয়া পেতে দেবে। 12টা নাগাদ খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম রুদ্রপ্রয়াগ। কয়েক মাইল যাবার পর ডাইনে পড়ল লক্ষ্মণঝুলা। এখানেও দুদিকে বিশ্রী বিশ্রী নতুন বাড়ি আর হোটেল হয়ে জায়গাটার মজাই নষ্ট করে দিয়েছে। তাও বাদশাহী আংটির শেষ পর্বের ঘটনা মনে করে গাটা বেশ ছমছম করছিল। রুদ্রপ্রয়াগ জরুরি দুটো কারণে। এক হলো জিম করবেট, দ্য ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ, যে পড়েছে সে কোনোদিন ভুলতে পারবে না কি আশ্চর্য ধৈর্য, অধ্যাবসায় আর সাহসের সঙ্গে করবেট মেরেছিল এই মানুষ খেকোকে আজ থেকে 55 বছর আগে। আমাদের ড্রাইভার যোগেন্দর বলল সে ছেলেবেলায় তার বাপ ঠাকুরদার কাছে শুনেছে এই বাঘমারার গল্প। করবেট যেমন ভালোবাসত এই গাড়োয়ালিদের, গাড়োয়ালিরাও ঠিক তেমনই ভক্তি করত করবেটকে। রুদ্রপ্রয়াগের আরেকটা ব্যাপার হচ্ছে, এখান থেকে বদ্রী ও কেদার 2 জায়গাতেই যাওয়া যায়।
দুটো নদী এসে মিশেছে রুদ্রপ্রয়াগে, মন্দাকিনী আর অলোকনন্দা। অলোকনন্দা ধরে গেলে বদ্রীনাথ, আর মন্দাকিনী ধরে গেলে কেদারনাথ। বদ্রীনাথের শেষ পর্যন্ত বাস যায়। কেদারনাথ যেতে বাস থেমে যায় 14 কিলোমিটার আগে গৌরীকুণ্ডে। সেখান থেকে হয় হেঁটে, না হয় ডান্ডি বা টাট্টু ঘোড়া ভাড়া করে যাওয়া যায়। ঋষিকেশ থেকে বেরিয়েই বনের মধ্যে দিয়ে পাহাড়ে পথ আরম্ভ হয়ে গেল। পাশ দিয়ে বয়ে চলছে, স্থানীয় লোকেরা বলে থাকে গঙ্গামাই। ঋষিকেশ থেকে রুদ্রপ্রয়াগ 140 কিলোমিটার। পাহাড়ের রাস্তায় ঘণ্টায় 30 কিলোমিটার করে গেলেও সেই সন্ধ্যের আগে পৌঁছানো যাবে না। তাছাড়া পথে 3টে জায়গা পড়ে, দেবপ্রয়াগ, কীর্তিনগর আর শ্রীনগর। এই শ্রীনগর কাশ্মীরের রাজধানী নয়, গাড়োয়াল জেলার রাজধানী। পাহাড় ভেদ করে বনের মধ্যে দিয়ে কেটে তৈরি করা রাস্তা একবার ঘুরে ঘুরে উঠছে, একবার ঘুরে ঘুরে নামছে। মাঝে গাছপালা সরে গিয়ে খোলা সবুজ পাহাড় বেরিয়ে পড়ছে, তারই কোলে ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে। দৃশ্য সুন্দর ঠিকই, কিন্তু আমার মন কেবলই বলছে যে ভবানী উপাধ্যায়ের কাছে একটা মূল্যবান লকেট রয়েছে। একজন সন্ন্যাসীর কাছে এমন একটা জিনিস থাকবে আর তাই নিয়ে কোনো গোলমাল হবে না, এটা যেন ভাবাই যায় না। তাছাড়া মিস্টার পুরীর একবার ফেলুদাকে কাজের ভার দিয়ে তারপরই টেলিগ্রাম করে বারণ করাটাও কেমন যেন গণ্ডগোল লাগছে। অবশ্য তিনি চিঠিতে কারণ দিয়েছেন ঠিকই, কিন্তু এই জিনিস এর আগে কখনো হয়নি বলে হয়তো একটা খটকা মন থেকে যাচ্ছে না। কিছুক্ষণ থেকেই উসখুস করছিলেন, এবার বললেন, আমি ভূগণ্ডগোল আর ইতিহাস মাসে চিরকালই কাঁচা ছিলাম পেলুবাবু। সেটা তো আপনি আমার লেখা পড়েও অনেকবার বলেছেন। তাই আমরা ভারতবর্ষের এখন ঠিক কোনখানে আছি সেটা একটু বলে দিলে নিশ্চিন্ত বোধ করব। ফেলুদা তার বার্থোলোমিও কোম্পানির বড় ম্যাপটা খুলে বুঝিয়ে দিল। এই যে দেখুন হরিদ্বার, আমরা এখন যাচ্ছি এই দিকে। এই যে রুদ্রপ্রয়াগ, অর্থাৎ পূবে নেপাল, পশ্চিমে কাশ্মীর, আমরা তার মধ্যিখানে, বুঝেছেন? হ্যাঁ, এইবারে ক্লিয়ার। পথে শ্রীনগরে থেমে চা খেয়ে রুদ্রপ্রয়াগ পৌঁছতে পৌঁছতে হয়ে গেল প্রায় 5টা। স্কুল, কলেজ, হাসপাতাল, পোস্ট অফিস, থানা সব মিলিয়ে রুদ্রপ্রয়াগ বেশ বড় শহর। করবেট যেখানে লেপার্ডটা মেরেছিল সেখানে অনেক দিন পর্যন্ত নাকি একটা সাইনবোর্ড ছিল, কিন্তু যোগিন্দর বলল সেটা নাকি কয়েক বছর হলো ভেঙে গেছে। আমরা সোজা চলে গেলাম গাড়োয়াল নিগম রেস্ট হাউসে। শহরের একটু বাইরে সুন্দর নিরিবিলি জায়গায় তৈরি রেস্ট হাউসে গিয়ে যে খবরটা প্রথমেই শুনলাম সেটা হলো যে কেদারনাথের রাস্তায় এক জায়গায় ধস নামাতে নাকি বাস চলাচল বেশ কয়েকদিন বন্ধ ছিল। আজই আবার নতুন করে শুরু হয়েছে। এতে যে আমাদের একটা বড় রকম সুবিধে হয়েছিল সেটা পরে বুঝেছিলাম। ম্যানেজার মিস্টার গিরিধারী ফেলুদাকে না চিনলেও আমাদের খুব খাতির করলেন। উনি নাকি হিন্দি অনুবাদে বহু বাংলা উপন্যাস পড়ে খুব বাঙালি ভক্ত হয়ে পড়েছেন। ওর ফেভারিট অথর্স হচ্ছেন বিমল মিত্র আর শঙ্কর। মিস্টার গিরিধারী ছাড়াও আরেকজন ভদ্রলোক ছিলেন রেস্ট হাউসে। তিনি কেদারের পথ বন্ধ বলে আটকে পড়ে গিয়েছিলেন। ইনি কিন্তু ফেলুদাকে দেখে চিনে ফেললেন। বললেন, আমি একজন সাংবাদিক, আমি আপনার অনেক কেসের খবর জানি। 79-এ এলাহাবাদে শুকতঙ্কর মার্ডার কেসে আপনার ছবি বেরিয়েছিল নর্দার্ন ইন্ডিয়া পত্রিকায়। সেই থেকেই আমি আপনাকে চিনেছি। আমার নাম কৃষ্ণকান্ত ভার্গব। আই এম ভেরি প্রাউড টু মিট ইউ স্যার। ভদ্রলোকের বছর 40 বয়স, চাপাদাড়ি, মাঝারি গড়ন। মিস্টার গিরিধারী স্বভাবতই ফেলুদার পরিচয় পেয়ে ভারী উত্তেজিত হয়ে পড়লেন। দের ইজ নো ট্রাবল হিয়ার আই হোপ। ট্রাবল সর্বত্রই হতে পারে মিস্টার গিরিধারী, তবে আমরা এসেছি একটা অন্য ব্যাপারে। আপনাদের এখানে ভবানী উপাধ্যায় বলে একজন ভদ্রলোক। উপাধ্যায় তো এখানে নেই, বলে উঠলেন সাংবাদিক মিস্টার ভার্গব। আমি তো উনিকে নিয়েই একটা স্টোরি করব বলে এখানে এসছি। হরিদ্বারে গিয়ে শুনলাম উনি রুদ্রপ্রয়াগ গেছেন, এখন এখানে এসে শুনছি তিনি খুব সম্ভবত কেদারনাথ গেছেন। আমি তাই কাল সকালে কেদার যাচ্ছি ওর খোঁজে। হি ইজ এ মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার মিস্টার মিটার। আমি অবশ্যই ওর অসুখ সারানোর কথা শুনেছি। তারপর লালমোহনবাবুর দিকে দেখিয়ে চাপা গলায় বলল, আমার এই বন্ধুটির মাঝে মাঝে একটা মস্তিষ্কের ব্যারামের মতো হয়, ভুল বকেন, সামান্য ভায়োলেন্সও প্রকাশ পায়। তাই একবার ওকে দেখাবো ভাবছিলাম। কলকাতার অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিতে কোনো কাজ দেয়নি। লালমোহনবাবু প্রথমে কেমন থতমত খেয়ে তারপর ফেলুদার কথা সত্যি প্রমাণ করার জন্য মুখে একটা হিংস্র ভাব আনার চেষ্টা করলেন, যেটা আমাদের একটা নেপালি মুখোশ আছে সেটার মতো দেখালো।
তাহলে আপনাদের ওই কেদার বদ্রী যাওয়া ছাড়া গতি নেই, বললেন মিস্টার ভার্গব। আমি বদ্রী গিয়ে উনিকে পাইনি। অবশ্যই উনি নাকি সন্ন্যাসী হয়ে গেছেন, তাই নামও হয়তো বদলে নিয়েছেন। এই সময় রেস্ট হাউসের গেটের বাইরে একটা আমেরিকান গাড়ি থামল, আর তার থেকে 3 জন ভদ্রলোক নেমে আমাদের দিকে এগিয়ে এলেন। এদের যিনি দলপতি, তাঁকে চিনতে মোটেই অসুবিধা হল না, কারণ তারই রঙিন ছবি রয়েছে ফেলুদার কাছে। ইনি হলেন রূপনারায়ণগড়ের ছোট কুমার বিলিয়ার্ড চ্যাম্পিয়ন পবনদেব সিং। অন্য 2 জন নির্ঘাত এনার চামচা। আমরা 5 জন এতক্ষণ বাংলোর সামনের বারান্দায় বসে চা খাচ্ছিলাম, এবার আরও 3 জন লোক বাড়ল। পবনদেব একটা বেতের চেয়ার দখল করে বললেন, আমরা বদ্রীনাথ থেকে আসছি, 9 লাখ, উপাধ্যায় ওখানে নেই। মিস্টার গিরিধারী বললেন, আশ্চর্য ব্যাপার হচ্ছে, এখানে যতজন অতিথি এসেছেন সকলেই উপাধ্যায়ের খোঁজ করছেন, এবং প্রত্যেকে বিভিন্ন কারণে। আপনি ওর ছবি তুলবেন, মিস্টার ভার্গব ওনাকে ইন্টারভিউ করবেন, আর মিস্টার মিটার তার বন্ধুর চিকিৎসা করাবেন। পবনদেবের দলের সঙ্গে যে টেলিভিশনের যন্ত্রপাতি রয়েছে, ক্যামেরাটা পবনদেবের নিজের হাতে, আর তাতে লাগানো একটা পেল্লাই লেন্স। ওটা তো আপনার টেলিলেন্স দেখছি, ফেলুদা মন্তব্য করল। পবনদেব ক্যামেরাটা টেবিলের উপর রেখে বলল, হ্যাঁ, সকালের রোদে বদ্রীনাথের চূড়া থেকে বরফ গলে গলে পড়তে দেখা যায়। অ্যাকচুয়ালি আমার পুরো সরঞ্জাম একজনে হ্যান্ডেল করতে পারে, ক্যামেরা, সাউন্ড, সব কিছু। আমার এই 2 বন্ধু থাকবেন গৌরীকুণ্ড পর্যন্ত, বাকিটা আমি একাই তুলব। তার মানে আপনি কেদারনাথ যাচ্ছেন? হ্যাঁ, আপনি কাল ভোরেই ভবানী বেরিয়ে পড়ছি। উপাধ্যায়কে নিয়ে ফিল্ম তুলছেন? হ্যাঁ, অস্ট্রেলিয়ান টেলিভিশনের জন্য। উপাধ্যায় মানে তার সঙ্গে হরিদ্বার, ঋষিকেশ, কেদারবদ্রীও কিছু থাকবে, তবে সেন্ট্রাল ক্যারেক্টার হবেন ভবানী উপাধ্যায়। আশ্চর্য চরিত্র। উনি আমার বাবার হাঁপানি যেভাবে সারিয়েছিলেন, সেটা একটা মিরাকল। আমি আর চোখে পবনদেবকে লক্ষ্য করে যাচ্ছিলাম। মিস্টার উমাশঙ্কর পুরী যে চরিত্র বর্ণনা করেছিলেন, তার সঙ্গে কোনো মিল পাচ্ছিলাম না। ফেলুদা দেখলাম উমাশঙ্কর পুরীর কোনো উল্লেখ করল না। রুদ্রপ্রয়াগে পৌঁছানোর সময় একটা হোটেল দেখে রেখেছিলাম, সেইখানেই আমরা 3 জন গিয়ে ডিনার সারলাম। বয় যখন অর্ডার নিতে এলো, তখন লালমোহনবাবু হঠাৎ ভীষণ তেজের সঙ্গে টেবিলের উপর একটা ঘুষি মেরে একটা গোলমরিচদানি উল্টে দিয়ে বললেন তিনি আরমাডিলোর ডিমের ডালনা খাবেন। তখন ফেলুদা তাকে বুঝিয়ে বলতে হলো যে যাদের কাছে ওনার অসুখের কথাটা বলা হয়েছে, শুধু তাদের সামনেই এই ধরনের ব্যবহার চলতে পারে, অন্য সময় নয়। বিশেষ করে ভায়োলেন্সটা যার তার সামনে দেখাতে গেলে হয়তো লালমোহনবাবুকেই পেদানি খেতে হবে। তা বটে, বললেন লালমোহনবাবু, তবে অপরচুনিটি পেলে কিন্তু ছাড়ব না। পরদিন ভোরে উঠতে হবে বলে আমরা খাওয়ার পর্ব শেষ করেই রেস্ট হাউসে চলে এলাম। কেউ কোনো হুমকি চিঠি দিয়ে যায়নি তো এই ভাগে? আমাদের আবার এই জিনিসটার একটা ট্রেডিশন আছে, কিন্তু না, এদিক ওদিক দেখেও তেমন কিছু পেলাম না। আমাদের 2 ঘর পরেই যে পবনদেব তার 2 বন্ধু আর মিস্টার গিরিধারীকে নিয়ে পানীয় সদ্ব্যবহার করছেন, সেটা গ্লাসের টুংটাং আর দমকে দমকে হাসি থেকেই বুঝতে পারছিলাম। লালমোহনবাবু তার বালিশে মাথা দিয়ে বললেন, একটা কথা কিন্তু বলতেই হবে ফেলুবাবু, সেদিন আপনার ঘরে বসে পুরী সাহেব ছোটকুমার সম্বন্ধে যাই বলে থাকুন না কেন, আমার কিন্তু ভদ্রলোককে বেশ মাইডিয়ার বলেই মনে হচ্ছে। ফেলুদা বলল, প্রকৃতি কিন্তু অনেক হিংস্র প্রাণীকেই সুন্দর করে সৃষ্টি করেছে। বাংলার বাঘের চেয়ে সুন্দর কোনো প্রাণী আছে কি? ময়ূরের ঠোকরানিকে যে কি তেজ আছে, তা তো আপনি জানেন না? লালমোহনবাবু তার অ্যালার্ম ক্লকের চাবিটায় একটা মোচড় দিয়ে চোখে একটা হিংস্র উন্মাদ ভাব এনে বললেন, পোপো ক্যাটাপেটা পটু পুলটিস। আমরা ঠিক 5:30টার সময় ট্যাক্সির সামনে গিয়ে হাজির হলাম। যোগীন্দর রামও তার আগে রেডি। আমাদের গাড়ির কাছেই পবনদেবের আমেরিকান গাড়িতে মাল তোলা হচ্ছে। ও গাড়ি আধ ঘন্টার আগে বেরোতে পারবে বলে মনে হয় না, তবে এও ঠিক যে মাঝপথে ও আমাদের ছাড়িয়ে যাবে। ট্যাক্সিতে যখন উঠতে যাব, তখন ছোটকুমার হঠাৎ আমাদের দিকে এগিয়ে এলেন। বোঝাই যাচ্ছে কিছু বলার আছে। ভদ্রলোক ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন, কাল রাত্রে মিস্টার গিরিধারী নেশার ঝোঁকে আপনার আসল পরিচয়টা আমাদের দিয়ে দিয়েছেন। আমি আপনাকে একটা সোজা প্রশ্ন করতে চাই, বলুন, উমাশঙ্কর কাকা কি আমার ওপর চোখ রাখার জন্য আপনাকে এই কাজে বহাল করেছেন? তিনি যদি সেটা করেও থাকতেন, সেটা আমি নিশ্চয়ই আপনার কাছে প্রকাশ করতাম না, কারণ সেটা নীতিবিরুদ্ধ এবং বোকামি হতো।
তবে আমি আপনাকে বলেই দিচ্ছি, আসলে আমি মিস্টার পুরীর হয়ে কিছু করছি না। আমাদের এখানে আসার প্রধান উদ্দেশ্য ভ্রমণ। তবে যদি কোনো গণ্ডগোল দেখি, তাহলে গোয়েন্দা হয়ে আমার নিজেকে সংযত রাখা খুবই মুশকিল হবে। ভবানী উপাধ্যায় সম্পর্কে আমার নিজেরও একটা প্রবল কৌতূহল জেগে উঠেছে। তার একটা বিশেষ কারণ আছে, যদিও এখনও সেটা প্রকাশ করতে পারছি না। আইসি। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? করুন। আপনি কি আপনার ফিল্মে সেই বিখ্যাত লকেটটি দেখাতে চান? নিশ্চয়ই, অবশ্যই, সেটা যদি এখনও উপাধ্যায়ের কাছে থেকে থাকে। কিন্তু উপাধ্যায়ের কাছে যে ওরকম একটা জিনিস আছে, সেটা জানাজানি হয়ে গেলে তো ওনার জীবন বিপন্ন হয়ে উঠবে। এতদিন যে ব্যাপারটা গোপন ছিল, সেটা আপনি প্রচার করে দেবেন? মিস্টার মিত্তের, তিনি যদি সত্যি সন্ন্যাসী হয়ে থাকেন, তাহলে তো তার আর ও জিনিসের কোনো প্রয়োজনই থাকতে পারে না। আমি ওনাকে বলবো একটা কোনো বড় মিউজিয়ামে ওটা ডোনেট করে দিতে। জিনিসটা 400 বছর আগে ত্রিবাঙ্কুরের রাজার ছিল। কারিগরির দিক থেকে অতুলনীয়। উনি ওটা ডোনেট করলে চিরকাল ওনার নাম ওই লকেটের সঙ্গে জড়িত থাকবে। মোট কথা, ওই লকেট আমি ছবিতে দেখাচ্ছি, এবং সেখানে আপনি আশা করি কোনো বাধা দিতে চেষ্টা করবেন না। শেষের কথাটা বেশ দাপটের সঙ্গে বলে ছোটকুমার তার গাড়িতে ফিরে গেলেন। এবার তার জায়গায় সাংবাদিক মিস্টার ভার্গব এসে বললেন, আপনারা 3 জন আছেন জানলে তো আপনাদের সঙ্গেই যাওয়া যেত। উপাধ্যায় সম্বন্ধে যেসব তথ্য আমি আবিষ্কার করেছি, সেগুলো আপনাকে বলতে পারতাম। সোর্স কি? ফেলুদা জিজ্ঞেস করল। কিছু দিয়েছেন রূপনারায়ণগড়ের বড় কুমার সুরজদেও, কিন্তু আসল তথ্য দিয়েছে রাজবাড়ির এক 80 বছরের বুড়ো বেয়ারা। আপনি কি জানেন যে রূপনারায়ণগড়ের রাজা চান্দ্রাদেও সিংয়ের হাঁপানি উপাধ্যায় সারিয়ে দিয়েছিলেন? তাই বুঝি? আর তার জন্য রাজা তাকে ইনাম দিয়েছিলেন ওয়ান অফ হিজ মোস্ট প্রেশাস অর্নামেন্টস। এ খবর এতদিন ওদের ফ্যামিলির বাইরে কেউ জানত না। আপনি ভাবতে পারেন খবরের কাগজের কাছে এই ঘটনার কি দাম? তাহলে আপনি রাজাই হয়ে যাবেন মিস্টার ভার্গব। আমি আপনাকে বলছি মিস্টার মিত্তার, এই লকেট উপাধ্যায়ের কাছে বেশি দিন থাকবে না। আপনি কি ছোট কুমারের কথায় বিশ্বাস করেন যে ও শুধু টিভি ছবি তুলতে এসেছে? আমি বলছি আপনাকে, এখানে শিগগিরই আপনার নিজের পেশার আশ্রয় নিতে হবে। তার জন্য আমি সদা প্রস্তুত, বলল ফেলুদা। মিস্টার ভার্গব চলে গেলেন। লোকটা তো ঘোরেল আছে মশাই, বললেন লালমোহনবাবু। সাংবাদিক মাত্রই ঘোরেল, বলল ফেলুদা। গোয়েন্দাগিরিতে ওরাও কম যায় না। রাজবাড়ির পুরনো বেয়ারাকে জেরা করায় ও খুব বুদ্ধির পরিচয় দিয়েছে। চাকররা অনেক সময় এমন খবর রাখে যা মনিবেরা জানতেই পারে না। কিন্তু তাও কি? আমি জিজ্ঞেস করলাম। আমি বুঝতে পারছিলাম ফেলুদার মনটা খচখচ করছে। তাও যে কেন লোকটাকে দেখে অস্বস্তি লাগছে তা বুঝতে পারছি না। আমাদের গাড়ি রুদ্রপ্রয়াগ থেকে রওনা হয়ে অলোকনন্দার পাশ দিয়ে কিছু দূর গিয়ে হঠাৎ একটা টানেলে ঢুকে পড়ল। সেই টানেল থেকে যখন আবার আলোয় বেরোলাম, তখন নদী পাল্টে গিয়ে হয়ে গেছে মন্দাকিনী। এটাই এখন চলবে আমাদের সঙ্গে সঙ্গে কেদার পর্যন্ত। কেদার থেকেই নাকি মন্দাকিনীর উৎপত্তি। ফেলুদার ভ্রুকুটি থেকেই বুঝতে পারছিলাম কোনো একটা কারণে ওর বিরক্ত লাগছে। এবারে ওর কথাই বুঝতে পারলাম। আমার সমস্ত রাগটা পড়ছে ওই গিরিধারী লোকটার ওপর। ও যে এত ইররেসপন্সিবল তা ভাবতে পারিনি। ছোটকুমার এখন যে কথাগুলো বললেন, সেগুলো অবশ্যই ওর পক্ষে স্বাভাবিক। তবে আশ্চর্য লাগছে জেনে যে মিস্টার পুরীর সঙ্গে ওর আর দ্বিতীয়বার কোনো কথাই হয়নি। সেক্ষেত্রে মিস্টার পুরীর চিঠি, টেলিগ্রাম দুটোই রহস্যজনক হয়ে উঠছে। অবশ্যই সবই নির্ভর করছে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে তার ওপর। মোট কথা, কেস ড্রপ করলেও এখানে আসার সিদ্ধান্ত যে ড্রপ করিনি সেটা খুব ভাগ্যের কথা। গৌরীকুণ্ড রুদ্রপ্রয়াগ থেকে ৮০ কিলোমিটার হলেও এত চড়াই উতরাই আর এত ঘোড়প্যাচের রাস্তা যেতে বেশ সময় লাগে। পথে ৩টে শহর পড়ে। ৩০ কিলোমিটারের মাথায় অগস্ত্যমণি, হাইট আন্দাজ ৯০০ মিটার। সেখান থেকে ৯ কিলোমিটার দূরে গুপ্তকাশী, যদিও হাইট এইটুকুর মধ্যে বেড়ে যাচ্ছে ডবল। গুপ্তকাশী থেকে সোনপ্রয়াগ, যেখানে সোনগঙ্গা মন্দাকিনীর সঙ্গে এসে মিশেছে। এই সোনপ্রয়াগ থেকে ৮ কিলোমিটার দূরে হল গৌরীকুণ্ড, যদিও সেখানে গিয়ে হাইট হয়ে যাচ্ছে ২,৫০০ মিটার। আমাদের গরম জামা যাতে প্রয়োজন হলে সহজে বার করে নেওয়া যায় তার ব্যবস্থা আমরা করে নিয়েছিলাম।
বড় সুটকে জাতীয় মাল আমাদের সঙ্গে যা ছিল তা সবই গারওয়াল নিগম রেস্ট হাউসের লকারে রেখে এসেছি। ফেরার সময় আবার নিয়ে যাব। লালমোহনবাবু টাকের জন্য উনি এরই মধ্যে টুপি পরে নিয়েছেন, যদিও আমাদের বাঙালি মাঙ্কি ক্যাপ না, রাজস্থান থেকে কেনা কানঢাকা পশমের লাইনিং দেওয়া স্মার্ট চামড়ার টুপি। অগস্ত্যমুনি পৌঁছে গাড়ি থামিয়ে যখন আমরা গরম জামা পরছি, তখন আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল পবনদেওর আমেরিকান ট্যুরার। ছোট কুমার জানালা দিয়ে হাত বাড়ানোতে ওয়েভ করাতে ফেলুদাকেও হাত নাড়াতে হল। আমরা শীতের সঙ্গে লড়াই করবার জন্য তৈরি হয়ে আবার রওনা দিলাম। বাঁয়ে মন্দাকিনী একবার আমাদের পাশে চলে আসছে, আবার পরক্ষণেই নেমে যাচ্ছে সেই খাদের একেবারে নিচে। নদীর শব্দ ছাপিয়ে শোনা যাচ্ছে লালমোহনবাবুর সুর করে বলা, ওরে তোরা কি জানিস কেউ জলে কেন এত ওঠে ঢেউ। আমার দৃঢ় বিশ্বাস উনি পুরো কবিতাটার কেবলমাত্র ওই দুটো লাইনই জানেন। শেষে ফেলুদা আর থাকতে না পেরে লাইন যোগ করতে শুরু করে দিল। ওরে তোরা কি জানিস কেউ বা গেলে ডাকে ফেউ, ওরে তোরা কি শুনিস কেউ কুকুরের ঘেউ ঘেউ, খোকা টাঁদে ভেউ ভেউ। গুপ্তকাশী যখন পৌঁছলাম তখন বেজেছে 10টা। এখানে একটা চায়ের দোকান দেখে থামতে হলো। যাকে ব্রেকফাস্ট বলে সেটা সকালে হয়নি, কাজেই খিবেটা ভালোই হয়েছিল। গরম জিলিপি, কচুরি আর চা দিয়ে দিব্যি ব্রেকফাস্ট হয়ে গেল। যোগিন্দরের এক ভাই কাছেই থাকে, সে বলল তার সঙ্গে 5 মিনিটের জন্য দেখা করে আসছে। সেই ফাঁকে লালমোহনবাবু চন্দ্রশেখর মহাদেব এবং অর্ধনারীশ্বরের মন্দিরগুলো দেখতে গেলেন। গুপ্তকাশী থেকে পাহাড়ের ওপর দেখা যায় উক্ষিমঠ। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কেদারের পথ যখন বরফের জন্য বন্ধ থাকে, তখন কেদারদেশ্বরের পুজো এই উক্ষিমঠেই হয়ে থাকে। লালমোহনবাবু মন্দির দেখে ফিরে এলেন, কিন্তু যোগিন্দরের ফেরার নাম নেই। ফেলুদার আমি ব্যস্তভাবে এদিক ওদিক দেখছি। এমন সময় দেখি ছোট কুমারের গাড়ি আসছে। ওরা আমাদের পেরিয়ে গিয়ে আবার পিছিয়ে পড়ল কেন? আমাদের দেখে গাড়ি থামিয়ে কুমার নেমে এলেন, বললেন গুপ্তকাশী থেকে নাকি কেদার ও বদ্রী দুটো চূড়োরই ভিউ পাওয়া যায়, তাই ওরা এখানে কিছুটা সময় দিলেন। তবে আর দেরি করলে চলবে না, কারণ তাহলে যাত্রীদের রওনা দেওয়া দৃশ্য তোলার জন্য আর আলো থাকবে না। কিন্তু তাও যোগিন্দরের দেখা নেই। তার বদলে দেখা দিলেন সাংবাদিক মিস্টার ভার্গাভ। তার গাড়িটা আগে দেখেছিলাম আর ভাবছিলাম তিনি এখানে এতক্ষণ কি করছেন। ভদ্রলোক বললেন যে কেদারনাথের সেবায়েতের একজন নাকি এখানে রয়েছেন। এরা সকলেই রাওয়াল পরিবারের লোক। এই বিশেষ রাওয়ালটির সঙ্গে নাকি একটা ইন্টারভিউ নিতে গিয়েছিলেন মিস্টার ভার্গাভ। এখনই আবার তাকে ছুটতে হবে সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ড। মিস্টার ভার্গব চলে যাবার সঙ্গে সঙ্গে একটা বছর 15-র ছেলে হঠাৎ এসে 434 ট্যাক্সি কি কোই প্যাসেঞ্জার হ্যাঁ ক্যা বলে হাঁক দিতেই ফেলুডা ব্যস্তভাবে তার দিকে এগিয়ে গেল। 434 কি প্যাসেঞ্জার? হ্যাঁ, কেন, কি হয়েছে? ব্যাপার আর কিছুই না, আমাদের গাড়ির ড্রাইভার জখম হয়ে পড়ে আছে কিছু দূরে। ছেলেটি তাকে চেনে বলে সে খবর দিতে এসেছে। লালমোহনবাবুকে আমাদের জিনিসপত্র পাহারা দেবার জন্য রেখে আমরা দুজন ছেলেটাকে অনুসরণ করে গেলাম। 5-7টা বাড়ি নিয়ে একটা নিরিবিলি পাড়ায় একটা কলা গাছের ধারে যোগিন্দাররাম মাটিতে থুবড়ে পড়ে আছে। তার মাথার পিছন দিকের ঘন কালো চুলে রক্তের ছোপ। শরীরের ওঠানামা থেকে বোঝা যাচ্ছে সে মরেনি, কিন্তু ফেলুদা তাও দৌড়ে গিয়ে তার নাড়ি পরীক্ষা করল। কে এই কুকীর্তি করেছে এ নিয়ে চিন্তা করার সময় নেই, এখন দরকার তার চিকিৎসা। ছোকরাটি বলল, এখানে হাসপাতাল দাওয়াখানা 2ই আছে, সে আবার গাড়িও চালাতে জানে। শেষ পর্যন্ত সেই নিজে ট্যাক্সি চালিয়ে যোগিন্দরকে হাসপাতালে নিয়ে গেল। সব মিলিয়ে ঘণ্টা 1.5 দেরি হয়ে গেল। যোগিন্দরের মাথায় ব্যান্ডেজ, ব্যথাও আছে। তাকে বলা হলো যে এখান থেকে অন্য ট্যাক্সির ব্যবস্থা করে দিলে আমরা তাতেই যাব, কিন্তু সে রাজি হল না, সে নিজেই যাবে আমাদের নিয়ে। কে মেরেছিল কিছু বুঝতে পেরেছিলে? ফেলুদা জিজ্ঞেস করল। নেহি, বলল যোগিন্দর, পিছে সে আকে মারা। এখানে তোমার কোনো শত্রু আছে? কই ভি নেহি।
ফেলুদা কি ভাবছে সেটা আমি জানি। শত্রু যদি থাকে তো সে আমাদের শত্রু। আমাদের দেরি করিয়ে দেবার জন্য ব্যাপারটা করা হয়েছে। শত্রু কে আমরা বুঝতে না পারলেও শত্রু যে রয়েছে তাতে সন্দেহ নেই। আমরা রওনা হবার পর আমি ফেলুদাকে বললাম, আচ্ছা মিস্টার পুরী যে তোমার কাছে এসেছিলেন সেটা জানতে পেরে ছোট কুমার তাকে দিয়ে টেলিগ্রামটা করিয়ে চিঠিটা লেখায়নি তো, যাতে তার কাজে ফেলুমিত্তির কোনো বাধার সৃষ্টি করতে না পারে? এটা তুই খুব ভালো ভেবেছ তোপসে, আমারও কথাটা মনে হয়েছে। অবশ্যই তার মানে এটাও বোঝা যায় যে মিস্টার পুরীর ওপর এতটা কর্তৃত্ব করার ক্ষমতা ছোট কুমারের আছে। তা থাকবে না কেন, বললেন লালমোহনবাবু। ছোট কুমার ইজ এ প্রিন্স অ্যান্ড পুরী ইজ অনলি এ কর্মচারী। ঠিক বলেছেন আপনি, বলল ফেলুদা। এখানে বয়সের তফাৎটা কিছু ম্যাটার করে না। তবে হ্যাঁ, এটাও ঠিক যে টেলিগ্রাম আর চিঠি সত্ত্বেও যে আমি চলে আসব সেটা বোধহয় ছোট কুমার ভাবতেই পারেনি। তার মানে যোগিন্দরকে জখম ওরাই করিয়েছে? যোগিন্দর যখন বলছে এখানে ওর কোনো শত্রু নেই, তাহলে আর কি হতে পারে? এক্সকিউজ মি স্যার, বললেন লালমোহনবাবু, আমার কিন্তু ওই সাংবাদিক লোকটিকেও বিশেষ সুবিধের লাগছে না। কেন বলুন তো? আমার নিজেরও যে ভদ্রলোককে একেবারে আদর্শ চরিত্র বলে মনে হচ্ছে তা নয়, কিন্তু আপনার ভালো না লাগার কারণটা জানার কৌতূহল হচ্ছে। সাংবাদিক হলে পকেটে কলম থাকবে না? বাইরের পকেটে তো নেই। কাল যখন কোট পরছিল তখন দেখলাম বুক পকেটেও নেই, শার্টের পকেটেও নেই। আমার মতো যদি একটা মাইক্রো ক্যাসেট রেকর্ডার থাকে? লালমোহনবাবু যেন কথাটা শুনে একটু দমে গেলেন। বললেন, তা যদি হয় তাহলে অবশ্য আলাদা কথা। আসলে আমার চাপ দাড়ি দেখলেই কেমন যেন একটা সন্দেহ হয়। যাকগে, এবার একটু কাজের কথায় আসা যাক। কি আপনি কোনটা প্রেফার করবেন, ঘোড়া না ডান্ডি? ন্যাচারালি আপনারা যেটা প্রেফার করবেন সেটাই। এক যাত্রায় তো আর পৃথক ফল হতে পারে না। কেদারের পথ সম্বন্ধে আপনার কিঞ্চিত ধারণা আছে আশা করি। হাসছেন কেন? আমার ধারণাটা বোধহয় আপনার চেয়েও ভিভিড, কারণ কেদার যাত্রা সম্বন্ধে অ্যাথিনিয়ামের বাংলা শিক্ষক বৈকুণ্ঠ মল্লিক যা লিখে গেছেন তার তুলনা লিটারেচারে বেশি পাবেন না। তবেশ, জানো পোয়েমটা? না তো? শুনুন ফেলুবাবু, দাঁড়ান, সামনে দুটো ইউটার্ন আসছে, সেগুলো পেরিয়ে যাক। সোজা রাস্তা না পেলে আবৃত্তি করাও যায় না, শোনাও যায় না। মিনিট 10 পরে একটা সোজা রাস্তা পেয়ে লালমোহনবাবু তার আবৃত্তি আরম্ভ করলেন। শহরের যত ক্লেদ, যত কোলাহল, ফেলি পিছে সহস্র যোজন, দেখ চলে কত ভক্তজন, হিমগিরি বেষ্টিত এই তীর্থপথে শুধু, আজ নয় সেই পুরাকাল হতে, সাথে চলে মন্দাকিনী, অটল গাম্ভীর্য মাঝে ক্ষিপ্রা প্রবাহিনী। এইবার হচ্ছে আসল ব্যাপার, শুনুন কিভাবে ওয়ার্নিং দিচ্ছেন ভদ্রলোক যাত্রীদের। তবে শুনো এবে অভিজ্ঞের বাণী, দেব দর্শন হয় যেন বহু কষ্টমানি, গিরিগাত্রে শীর্ণ পথে যাত্রী অগণন, প্রাণ যায় যদি হয় পদস্খলন, তাও চলে অশ্বারোহী, চলে ডান্ডিবাহী, যষ্টিধারী বৃদ্ধ দেখ তারও ক্লান্তি নাহি। আছে শুধু অটল বিশ্বাস, সব ক্লান্তি হবে দূর, পূর্ণ হবে আশ। যাত্রা অন্তে বেরাজেন কেদারেশ্বর, মহাতীর্থে মহাপূর্ণ হবে নিশ্চয়, উচ্চ কণ্ঠে বলো সবে কেদারের জয়। বলল ফেলুদা। বোঝাই যাচ্ছে মল্লিক মশাই এই কবিতা লিখেছিলেন বাস ট্যাক্সির যুগের অনেক আগে। সার্টেনলি, বললেন লালমোহনবাবু, তাকে তীর্থযাত্রীর পুরো ধকল ভোগ করতে হয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি অশ্বারোহী হতে চান, না ডান্ডির দ্বারা বাহিত হতে চান, না পয়দল যেতে চান? সেটা সব ডিপেন্ড করছে আপনাদের ওপর। দলচ্যুত হওয়ার প্রশ্ন তো আর উঠতে পারে না। আমি আর তোপসে তো হেঁটেই যাব স্থির করেছি। আপনার পক্ষে ডান্ডিটা সবচেয়ে নিরাপদ, কারণ ঘোড়াগুলোর টেন্ডেন্সি হচ্ছে পথের যেদিকটায় খাদ তার কানা ধরে চলা। সে টেনশন আপনার সহ্য হবে না। লালমোহনবাবু ভয়ঙ্কর রকম গম্ভীর হয়ে বললেন,
শুনুন ফেলুবাবু, আপনি কিন্তু আমার ক্ষমতাকে ক্রমান্বয়ে আন্ডার এস্টিমেট করে চলেছেন। আমি গেলে হেঁটে যাব, আর নয়তো যাব না, এই আমার সোজা কথা। যাক, তাহলে এটা সেটেলড হলো, বলল ফেলুদা। একটা প্রশ্ন আমি করতে পারি কি, বললেন লালমোহনবাবু। অবশ্যই এটা জার্নি সম্বন্ধে নয়। নিশ্চয়ই পারেন। এরা তো মশাই আমাদের চিনে ফেলেছে। এখন কেদার গিয়ে আমরা করছিটা কি? সেটা সব নির্ভর করছে কে আগে উপাধ্যায়ের সন্ধান পায় তার উপর। ধরুন যদি আমরাই পাই, তাহলে তাকে সবিস্তারে ব্যাপারটা বলতে হবে। সন্ন্যাসী হয়ে তার মনোভাব যদি বদলে গিয়ে থাকে, তাহলে হয়তো লকেটটা উনি আর নিজের কাছে রাখতে চাইবেন না। আমাদের কর্তব্য হবে তিনি সেটা কাকে দিয়ে যেতে চান তার অনুসন্ধান করা। অবশ্যই সেরকম লোক যদি কেউ থেকে থাকে। এর মধ্যে যদি ছোট কুমারও উপাধ্যায়ের সন্ধান পেয়ে যান, তাহলে সে হয়তো লকেটটার ছবি তুলতে চাইবে। চন্দ্রদেবের ছেলে বলে উপাধ্যায় হয়তো স্নেহবশত তাতে রাজিও হয়ে যেতে পারেন, কিন্তু উপাধ্যায়ের অমতে পবনদেওকে কোনোমতেই লকেটটা হস্তগত করতে দেওয়া যায় না। অবশেষে লেতা হাত করতে চাইছে এমন বিশ্বাস করার কোনো কারণ এখনো ঘটেনি। আমরা শুধু অনুমান করছি যে সেই হুমকি দিয়ে মিস্টার পুরীকে চিঠি আর টেলিগ্রামটা পাঠাতে বাধ্য করেছিল, কিন্তু তারও এখনো কোনো প্রমাণ নেই। টেলিভিশনের ছবি তোলা ছাড়া তার আর কোনো উদ্দেশ্য নাও থাকতে পারে। আমি বললাম, কিন্তু সাংবাদিক মিস্টার ভার্গবও তো উপাধ্যায়ের খোঁজ করছেন। পেলুদা বলল, আমার বিশ্বাস ভার্গব যখন আসল ঘটনা জেনে গেছে, তখন তার শুধু দুটো ছবি পেলেই কাজ হয়ে যাবে, একটি উপাধ্যায়ের, একটি লকেটের। কারণ এই কাহিনী খবরের কাগজে প্রকাশিত হলে ভার্গবের অন্তত কিছুদিন আর অন্য চিন্তা থাকবে না। গাড়িটা কিন্তু অত্যন্ত বেয়াড়া রকম চড়াই উঠে 10,000 ফুট বা 3,500 মিটারের উপর পৌঁছে গেল। অন্তত যোগিন্দর তাই বলল। আর সেই সঙ্গে বাইরের কনকনে শীতেও তার প্রমাণ পেলাম। এখন মাঝে মাঝে বরফের পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছে, কিন্তু কোনটা যে কোন শৃঙ্গ তা বুঝতে পারছি না। মিনিট 15 মধ্যেই গৌরীকুণ্ড পৌঁছে যাওয়া উচিত। ঘড়ি বলছে 5:15। দূরে পাহাড়ের চূড়ায় উজ্জ্বল রোদ থাকলেও আশেপাশের পাহাড়ে পাইন আর রডোডেন্ড্রনের বনে অন্ধকার ঘনিয়ে এসছে। একটা মোড় ঘুরে সামনে ঘরবাড়ি, গাড়ি ঘোড়া ইত্যাদি দেখে বুঝলাম যে আমরা গৌরীকুণ্ডে এসে গেছি। এটাও বুঝলাম যে আজ রাতটা এখানে থাকতে হবে। আমাদের কেদার যাত্রা শুরু হবে কাল ভোরে। আর ভোরে রওনা হলেও 14 কিলোমিটার চড়াই পথ যেতে সন্দেহ হয়ে যাবে। অর্থাৎ আসল ঘটনা যা ঘটবার তা পরশুর আগে নয়। বাস টার্মিনাস হবার ফলে ছোট জায়গা হওয়া সত্ত্বেও গৌরীকুণ্ডে ব্যস্ততার শেষ নেই। ঘোড়া, ডান্ডি, কান্ডি, কুলি এদের সঙ্গে দরদস্তুরি চলছে। কান্ডি জিনিসটা ঝুড়ি টাইপের, এতে করে মানুষ যায়, যদিও দেখে মোটেই ভরসা হয় না। এখানে রাত্রে থাকতে হবে জেনেও আগে কোনো বন্দোবস্ত করিনি, কারণ জানি অন্তত একটা ধর্মশালা কি চটি পেয়ে যাব। সত্যি দেখা গেল জায়গার কোনো অভাব নেই। এখানে পাণ্ডারা ঘর ভাড়া দেয়, বিছানা, বালিশ, লেপ, কম্বল সবই দেয়। পাণ্ডারা বাঙালি না হলেও বাঙালি যাত্রী এত আসে যে এরা দিব্যি বাংলা শিখে গেছে। এদের থাকার ঘরগুলো হয় দোতলায়, বেটে বেটে ঘর, যার সিলিংয়ে ফেলুদার প্রায় মাথা ঠেকে যায়। এই ঘরের নিচে থাকে সেই রকমই বেটে বেটে সার বাঁধা দোকান। সস্তার ব্যাপার, তবে আমাদের কথা হচ্ছে রাত্রিরে ঘুমানো। সেই কাজটায় কোনো ব্যাঘাত হবে বলে মনে হল না। আমরা এখানে এসেই ছোট কুমারের হলদে আমেরিকান গাড়িটা দেখেছিলাম। ওরা আমাদের চেয়ে ঘণ্টা 4 আগে পৌঁছেছে নিশ্চয়ই, অর্থাৎ দুপুরে ঘোড়া নিয়ে রওনা হয়ে রাত্রিরের মধ্যে পৌঁছে যাবে। তার মানে কেদারে একটা পুরো দিনেরও বেশি সময় পাচ্ছে ছোট কুমার। আমার ধারণা মিস্টার ভার্গবও আজ রাত্রিরের মধ্যে পৌঁছে যাবেন। আশ্চর্য এই যে সকলেরই উদ্দেশ্য এক, উপাধ্যায়মশার সন্ধান করা। পাণ্ডাদের ঘরে গভীর ঘুমে রাত কাটিয়ে ভোর 5টার মধ্যে অ্যালার্ম বাজিয়ে উঠে আমরা 3 জনে বাইরে বেরিয়ে এলাম। এত ভোরে বিভিন্ন দেশীয় এত যাত্রীর ভিড় এখানে জমায়েত হয়েছে সেটা ভাবতেই পারিনি। এদের মধ্যে বাঙালি আছে প্রচুর, আর তাদের প্রায় সবাই দলে এসছে। দল বলতে অবশ্যই পরিবারও বোঝায়। 70 বছরের দাদু থেকে নিয়ে 5 বছরের নাতনি পর্যন্ত, তার মধ্যে মাসি পিসিও যে নেই তা নয়। ভিড়ের মধ্যে হঠাৎ ক্যামেরা হাতে পবনদেওকে দেখে বেশ অবাক হলাম। তিনি ঘোড়া ভাড়া করেছেন 2টো, একটা নিজের জন্য, একটার পিঠে থাকবে সরঞ্জাম। আমাদের দেখে বললেন,
সোনপ্রয়াগে নাকি অনেক ইন্টারেস্টিং ছবি তোলা ছিল, তাই কাল এসে পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়েছে। আমাদের সঙ্গেই অবশ্যই রওনা হচ্ছেন, তবে উনি থেমে থেমে ছবি তুলতে তুলতে যাবেন। ক্যামেরা আর সাউন্ডের সরঞ্জাম থাকবে নিজের সঙ্গে, ফিল্ম অর্থাৎ কাঁচামাল থাকবে অন্য ঘোড়ার পিঠে। ফেলুদা ছোট কুমারের কাছ থেকে সরে এসে বলল, রহস্যের শেষ নেই। উনি কি তাহলে কেদারের লোক লাগিয়েছেন উপাধ্যায়কে খুঁজে বার করার জন্য? যাই হোক, এসব ভাববার সময় এখন নয়, কারণ আমাদের রওনা দেবার সময় এসে গেছে। আপনি তাহলে দৃঢ় সংকল্প যে হেঁটেই যাবেন? ফেলুদা লালমোহনবাবুকে আবার জিজ্ঞেস করল। ইয়েস স্যার, বললেন জটায়ু। তবে হ্যাঁ, আপনাদের সঙ্গে তাল রেখে হাঁটতে পারব কি না সে বিষয়ে আপনি আদৌ চিন্তা করবেন না। আপনি আপনার নিজের ক্ষমতা অনুযায়ী হাঁটবেন। গন্তব্য যখন এক, রাস্তা যখন এক, তখন পিছিয়ে পড়লেও চিন্তার কারণ কিছু নেই। এই নিন, এইটা হাতে নিন। আমরা ৩ জনের জন্য ৩টে লাঠি কিনে নিয়েছি, যার নিচের অংশটা ছুঁচলো লোহা লাগানো। এই লাঠি এখন প্রত্যেক পদযাত্রীর হাতে। এর দাম ২ টাকা। ফিরে এসে আবার ফেরত দিলে ১ টাকা ফেরত পাওয়া যায়। তারই একটা ফেলুদা লালমোহনবাবুকে দিয়ে দিল। আমরা ঘড়ি ধরে ৬টায় রওনা দিলাম। লালমোহনবাবু যেরকম হাঁক দিয়ে যায় কেদার বলে তার প্রথম পদক্ষেপ নিলেন, আমার তো মনে হলো তাতেই তার অর্ধেক এনার্জি চলে গেল। পাহাড়ের গা দিয়ে পাথরে বাঁধানো রাস্তা। শুধু যে শীর্ণ তা নয়, এক এক জায়গায় একজনের বেশি একসঙ্গে পাশাপাশি যেতে পারে না। একদিকে পাহাড়, একদিকে খাদ। খাদের নিচ দিয়ে বেগে বয়ে চলেছে মন্দাকিনী। দুদিকেই মাঝে মাঝে বড় বড় গাছ থাকার ফলে যাত্রীদের মাথার উপর একটা চাঁদোয়ার সৃষ্টি হয়েছে। তবে বেশিরভাগ অংশেই গাছপালা নেই, খালি শুকনো ঘাস আর পাথর। পায়ে যারা হাঁটছে তাদের মুশকিল হচ্ছে কি, অশ্বারোহী আর ডান্ডিবাহীদের জন্য প্রায়ই তাদের পাশ দিতে হচ্ছে। এখানে নিয়মটা হচ্ছে কি, সবসময় পাহাড়ের গা ঘেঁষে পাশ দেওয়া। খাদের দিকটায় গিয়ে পাশ দিতে গেলে পদস্খলনের সমূহ করি বলে সম্ভাবনা। বোধহয় আমাদের দুজনের খুব একটা কষ্ট হচ্ছিল না। লালমোহনবাবুর পক্ষে ব্যাপারটা খুব শ্রমসাপেক্ষ হলেও উনি প্রাণপণ চেষ্টা করছিলেন সেটা যেন বাইরে প্রকাশ না পায়। চড়াই ওঠার সময় তো কথা বলা যায় না। এরপর খানিকটা সমতল রাস্তায় আমাদের কাছাকাছি পেয়ে বললেন, তিনজিং নরকের মাহাত্ম্যটা কোথায় সেটা এখন বুঝতে পারছি। মিনিট ২০ চলার পর একটা ঘটনা ঘটল, যেটা আমাদের কেদার পৌঁছানোটা আরও আধ ঘণ্টা পিছিয়ে দিল। একটা বেশ বড় পাথরের খণ্ড পাহাড়ের গা দিয়ে হঠাৎ গড়িয়ে এলো সোজা ফেলুদার দিকে। ব্যাপারটা সম্বন্ধে সচেতন হতে যে কয়েকটা মুহূর্ত গেল, তাতেই কিছুটা ড্যামেজ হয়ে গেল। পাথরের ঘষা খেয়ে ফেলুদার হাতের HMT ঘড়িটা চুরমার হয়ে গেল, আর আমাদের পাশের এক প্রৌঢ় যাত্রীর লাঠিটা হস্তচ্যুত হয়ে পাশের খাদ দিয়ে পাথরের সঙ্গে ঝড়ের বেগে গড়িয়ে নেমে গেল মন্দাকিনী লক্ষ্য করে। ফেলুদা একটু হকচকি গেলেও সেটা মুহূর্তের জন্য। ওর শরীর যে কত মজবুত আর স্ট্যামিনা যে কি সাংঘাতিক সেটা বুঝলাম এই এতখানি খাড়াই পথ হাঁটার পর। সে সোজা পাহাড়ের গা বেয়ে ওপরে উঠে গেল। আমি ওর পিছন পিছন গিয়েছিলাম, কিন্তু যতক্ষণে ওর কাছে পৌঁছলাম তার মধ্যেই ও একটা লোকের কলার চেপে তাকে একটা গাছে ঠেসে ধরেছে। লোকটার বয়স বছর ২৫-এর বেশি না। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে এবং সে স্বীকার করেছে যে পাথর ফেলার ব্যাপারে সে আরেকজনের আদেশ পালন করছিল। পকেট থেকে 10টা কড়কড়ে 10 টাকার নোট বার করে সে দেখিয়ে দিল কেন তাকে এমন একটা কাজে রাজি হতে হয়েছে। কে তাকে এই টাকা দিয়েছে জিজ্ঞেস করাতে সে বলল তারই এক অচেনা জাত ভাই। বোঝাই গেল আসল লোক সে নয়, সে শুধু দালালের কাজ করেছে। আপাতত ফেলুদা লোকটার গা থেকে একটা পশমের চাদর খুলে সেটা দিয়ে তাকে 2 হাত সমেত পিছমোড়া করে গাছের সঙ্গে বেঁধে দিল। বলল পাত্রীদের ফাঁকে ফাঁকে কনস্টেবল থাকে, তাদের একজনকে পেলে তার কাছে পাঠিয়ে দেবে। লালমোহনবাবুর ভাষায় পাথর ফেলার অন্তর্নিহিত মানেটা সত্যি করে ভাবিয়ে তোলে। ভদ্রলোক বললেন, বোঝাই যাচ্ছে কেউ বা কাহারা কেদারে আপনার উপস্থিতিটা প্রিভেন্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। গৌরীকুণ্ড আর কেদারের মাঝামাঝি একটা জায়গা আছে যেটার নাম রামওয়াড়া। সকলেই এখানে থামে বিশ্রামের জন্য। চটি আছে, ধর্মশালা আছে, চায়ের দোকান আছে। লালমোহনবাবুকে আমরা এখানে আধ ঘণ্টা বিশ্রাম দেওয়া স্থির করলাম।
এখানকার এলিভেশন 2500 মিটার, অর্থাৎ প্রায় 8000 ফুট। চারিদিকে দৃশ্য ক্রমেই ফ্যান্টাস্টিক হয়ে আসছে। লালমোহনবাবু একেবারে মহাভারতের মুডে চলে গেছেন। এমনকি এও বলছেন যে যাত্রাপথে তার পতনও হয় তাহলেও কোনো আক্ষেপ নেই, কারণ এমন গ্লোরিয়াস ডেথ নাকি হয় না। ফেলুদা বলল, আপনি কিন্তু পাবলিকের ওপর যে পরিমাণে গাঁজাখুরি মাল চাপিয়েছেন, আপনার নরক ভোগ না হয়ে যায় না। হে, বললেন লালমোহনবাবু, যুধিষ্ঠিরও পার পাননি মশাই নরকভোগের হাত থেকে, আর লালমোহন গাঙ্গুলি। বাকি 3.5 মাইলের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটল। একটা জায়গা থেকে হঠাৎ কেদারের মন্দিরের চূড়ো দেখতে পেয়ে সব যাত্রীরা জয় কেদার বলে কেউ মাথা নত করে, কেউ হাত জোড় করে, কেউ বা সাষ্টাঙ্গ ভরে তাদের ভক্তি জানালেন। কিন্তু আবার হাঁটা শুরু করার সঙ্গে সঙ্গেই মন্দিরের চূড়ো লুকিয়ে গেল পাহাড়ের পিছনে, আর বেরোল একেবারে কেদার পৌঁছানোর পর। পরে জানলাম যে এই বিশেষ জায়গা থেকে এই বিশেষ দর্শনটাকে এরা বলে দেও দেখনি। পাণ্ডাদের ঘরে গভীর ঘুমে রাত কাটিয়ে ভোর 5টার মধ্যে আলাপ বাজিয়ে উঠে আমরা 3 জনে বাইরে বেরিয়ে এলাম। এত ভোরে বিভিন্ন দেশীয় এত যাত্রীর ভিড় এখানে জমায়েত হয়েছে সেটা ভাবতেই পারিনি। এদের মধ্যে বাঙালি আছে প্রচুর, আর তার প্রায় সবাই দলে এসেছে। দল বলতে অবশ্যই পরিবারও বোধহয়। 70 বছরের দাদু থেকে নিয়ে 5 বছরের নাতনি পর্যন্ত। তার মধ্যে মাসি পিসিও যে নেই তা নয়। ভিড়ের মধ্যে হঠাৎ ক্যামেরা হাতে পবন দেওকে দেখে বেশ অবাক হলাম। তিনি ঘোড়া ভাড়া করেছেন 2টো, একটা নিজের জন্য, একটার পিঠে থাকবে সরঞ্জাম। আমাদের দেখে বললেন, সোনপ্রয়াগে নাকি অনেক ইন্টারেস্টিং ছবি তোলার ছিল, তাই কাল এসে পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়েছে। আমাদের সঙ্গেই অবশ্যই রওনা হচ্ছেন, তবে উনি থেমে থেমে ছবি তুলতে তুলতে যাবেন। ক্যামেরা আর সাউন্ডের সরঞ্জাম থাকবে নিজের সঙ্গে। ফিল্ম অর্থাৎ কাঁচামাল থাকবে অন্য ঘোড়ার পিঠে। ফেলুদা ছোট কুমারের কাছ থেকে সরে এসে বলল, রহস্যের শেষ নেই। উনি কি তাহলে কেদারে লোক লাগিয়েছেন উপাধ্যায়কে খুঁজে বার করার জন্য? যাই হোক, এসব ভাবার সময় এখন নয়, কারণ আমাদের রওনা দেবার সময় এসে গেছে। আপনি তাহলে দৃঢ় সংকল্প যে হেঁটেই যাবেন? ফেলুদা লালমোহনবাবুকে আবার জিজ্ঞেস করলেন। ইয়েস স্যার, বললেন জটায়ু। তবে হ্যাঁ, আপনাদের সঙ্গে তাল রেখে হাঁটতে পারব কিনা সে বিষয়ে আপনি আদৌ চিন্তা করবেন না। আপনি আপনার নিজের ক্ষমতা অনুযায়ী হাঁটবেন। গন্তব্য যখন এক, রাস্তা যখন এক, তখন পিছিয়ে পড়লেও চিন্তার কারণ নেই। এই নিন, আমরা এইটা হাতে তিনজনের নিন। জন্য 3টে লাঠি কিনে নিয়েছি, যার নিচের অংশটা ছুঁচলো লোহা লাগানো। এ লাঠি এখন প্রত্যেক পদযাত্রীর হাতে। এর দাম 2 টাকা। ফিরে এসে আবার ফেরত দিলে 1 টাকা ফেরত পাওয়া যায়। তারই একটা ফেলুদা লালমোহনবাবুকে দিয়ে দিল। আমরা ঘড়ি ধরে 6টায় রওনা দিলাম। লালমোহনবাবু যেরকম হাঁক দিয়ে জয় কেদার বলে তার প্রথম পদক্ষেপ নিলেন, আমার তো মনে হলো তাতেই তার অর্ধেক এনার্জি চলে গেল। পাহাড়ের গা দিয়ে পাথরে বাঁধানো রাস্তা। শুধু যে শীর্ণ তা নয়, এক এক জায়গায় একজনের বেশি একসঙ্গে পাশাপাশি যেতে পারে না। একদিকে পাহাড়, একদিকে খাদ। খাদের নিচ দিয়ে বেগে বয়ে চলেছে মন্দাকিনী। দুদিকেই মাঝে মাঝে বড় বড় গাছ থাকার ফলে যাত্রীদের মাথার ওপর একটা চাঁদোয়ার সৃষ্টি হয়েছে। তবে বেশিরভাগ অংশেই গাছপালা নেই, খালি শুকনো ঘাস আর পাথর। পায়ে যারা হাঁটছে তাদের মুশকিল হচ্ছে কি, অশ্বারোহী আর ডান্ডিবাহীদের জন্য প্রায় তাদের পাস দিতে হচ্ছে। এখানে নিয়মটা হচ্ছে কি, সবসময়ই পাহাড়ের গা ঘেঁষে পাস দেওয়া। খাদের দিকটায় গিয়ে পাস দিতে গেলে পদস্খলনের সমূহ সম্ভাবনা। যোগ ব্যায়াম করি বলে বোধহয় আমাদের দুজনের খুব একটা কষ্ট হচ্ছিল না। লালমোহনবাবুর পক্ষে ব্যাপারটা খুব সমসাপেক্ষ হলেও উনি প্রাণপণ চেষ্টা করছিলেন সেটা যেন বাইরে প্রকাশ না পায়। চড়াই ওঠার সময় তো কথা বলা যায় না। এরপর খানিকটা সমতল রাস্তায় আমাদের কাছাকাছি পেয়ে বললেন, তেনজিং নরকের মাহাত্ম্যটা কোথায় সেটা এখন বুঝতে পারছি। মিনিট 20 চলের পর একটা ঘটনা ঘটল যেটা আমাদের কেদার পৌঁছানোটা আরও আধ ঘন্টা পিছিয়ে দিল। একটা বেশ বড় পাথরের খণ্ড পাহাড়ের গা দিয়ে হঠাৎ গড়িয়ে এলো সোজা ফেলুদার দিকে। ব্যাপারটা সম্বন্ধে সচেতন হতে যে কয়েকটা মুহূর্ত গেল, তাতেই কিছুটা ড্যামেজ হয়ে গেল। পাথরের ঘষা খেয়ে ফেলুদার হাতের HMT ঘড়িটা চুরমার হয়ে গেল।
আর আমাদের পাশের এক প্রৌঢ়যাত্রীর লাঠিটা হস্তচ্যুত হয়ে পাশের খাদে দিয়ে পাথরের সঙ্গে ঝড়ের বেগে গড়িয়ে নেমে গেল মন্দাকিনী লক্ষ্য করে। ফেলুদা একটু হকচকিয়ে গেল সেটা মুহূর্তের জন্য। ওর শরীর যে কত মজবুত আর স্ট্যামিনা যে কি সাংঘাতিক সেটা বুঝলাম এই এতখানি খাড়াই পথ হাঁটার পর। সে সোজা পাহাড়ের গা বেয়ে উপরে উঠে গেল। আমিও ওর পিছন পিছনই গিয়েছিলাম, কিন্তু যতক্ষণে ওর কাছে পৌঁছলাম তার মধ্যেই ও একটা লোকের কলার চেপে তাকে একটা গাছে ঠেসে ধরেছে। লোকটার বয়স বছর 25-এর বেশি না। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে এবং সে স্বীকার করেছে যে পাথর ফেলার ব্যাপারে সে আরেকজনের আদেশ পালন করছিল। পকেট থেকে 10টা কর করে 10 টাকার নোট বার করে সে দেখিয়ে দিল কেন তাকে এমন একটা কাজে রাজি হতে হয়েছে। কে তাকে টাকা দিয়েছে জিজ্ঞেস করাতে সে বলল তারই এক অচেনা জাত ভাই। বোঝাই গেল আসল লোক সে নয়, সে শুধু দালালের কাজ করেছে। আপাতত ফেলুদা লোকটার গা থেকে একটা পশমের চাদর খুলে সেটা দিয়ে তাকে দুহাত সমেত পিচমোড়া করে গাছের সঙ্গে বেঁধে দিল। বলল যাত্রীদের ফাঁকে ফাঁকে কনস্টেবল থাকে, তাদের একজনকে পেলে তার কাছে পাঠিয়ে দেবে। লালমোহনবাবুর ভাষায় পাথর ফেলার অন্তর্নিহিত মানেটা সত্যি করে ভাবিয়ে তোলে। ভদ্রলোক বললেন, বোঝাই যাচ্ছে কেউ বা কাহারা কেদারে আপনার উপস্থিতিটা প্রিভেন্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। গৌরীকুণ্ড আর কেদারের মাঝামাঝি একটা জায়গা আছে যেটার নাম রামওয়ারা। সকলেই এখানে থামে বিশ্রামের জন্য। চটি আছে, ধর্মশালা আছে, চায়ের দোকান আছে। লালমোহনবাবুকে আমরা এখানে আধ ঘণ্টা বিশ্রাম দেওয়া স্থির করলাম। এখানকার এলিভেশন 2500 মিটার, অর্থাৎ প্রায় 8000 ফুট। চারিদিকের দৃশ্য ক্রমেই ফ্যান্টাস্টিক হয়ে আসছে। লালমোহনবাবু একেবারে মহাভারতের মুডে চলে গেছেন। এমনকি এও বলছেন যে যাত্রাপথে তার যদি পতন হয় তাহলেও কোনো আক্ষেপ নেই, কারণ এমন গ্লোরিয়াস ডেথ নাকি হয় না। ফেলুদা বলল, আপনি কিন্তু পাবলিকের ওপর যে পরিমাণে গাঁজাঘুড়ি মাল চাপিয়েছেন, আপনার নরকভোগ না হয়ে যায় না। হ্যাঁ, বললেন লালমোহনবাবু, যুধিষ্ঠিরও পার পাননি মশাই নরকভোগের হাত থেকে, আর লালমোহন গাঙ্গুলি। বাকি 3.5 মাইলের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটল। একটা জায়গা থেকে হঠাৎ কেদারের মন্দিরের চূড়ো দেখতে পেয়ে সব যাত্রীরা জয় কেদার বলে কেউ মাথা নত করে, কেউ হাত জোড় করে বা কেউ সাষ্টাঙ্গ হয়ে তাদের ভক্তি জানালেন। কিন্তু আবার হাঁটা শুরু করার সঙ্গে সঙ্গেই মন্দিরের চূড়ো লুকিয়ে গেল পাহাড়ের পিছনে, আর বেরোল একেবারে কেদার পৌঁছানোর পর। পরে জানলাম যে এই বিশেষ জায়গা থেকে এই বিশেষ দর্শনটাকে এরা বলে দেও দেখনি। যা ভাবা যায় সেটা যখন না হয় তখন মনের অবস্থাটা আবার স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগে। সিংহানিয়া নামটার সঙ্গে সিংহের মিল আছে বলে বোধহয় ব্যক্তিত্ব সম্পন্ন কাউকে আশা করেছিলাম। যিনি এলেন তিনি মাঝারি গড়নের, মেজাজে মাঝারি গাম্ভীর্য, গলার স্বর সরুও নয় মোটাও নয়, শুধু একটা মোটা পাকানো গোফে বলা যায় কিছুটা ভারিক্কি ভাব এসেছে। মাই নেম ইজ সিংহানিয়া, বললেন ভদ্রলোক। আমরা Please sit down. 3 জনে দুটো গদিতে ভাগাভাগি করে বসলাম। সিংহানিয়া বসলেন 3য় গদিতে, সোজা আমাদের দিকে মুখ করে। কথা হলো ইংরেজি হিন্দি মিশিয়ে। সিংহানিয়া বললেন, আপনার খ্যাতির সঙ্গে আমি পরিচিত মিস্টার মিটার, কিন্তু আলাপ হবার সৌভাগ্য হয়নি। ফেলুদা বলল, বিপদে না পড়লে তো আর আমার ডাক পড়ে না, তাই আলাপ হবার সুযোগও হয় না। আমিও বেশি আপনাকে বিপদে পড়ে ডাকিনি। তাহা জানি, বলল ফেলুদা। আপনার নামও কিন্তু আমি শুনেছি। অবশ্যই সিংহানিয়া তো অনেক আছে, কাজী যার নাম শুনেছি তিনি আপনি কিনা বলতে পারব না। আই অ্যাম ভেরি ইন্টারেস্টেড টু নো আপনি কিভাবে আমার নাম শুনলেন। আপনি হরিদ্বার গিয়েছিলেন কখনো? সার্টেনলি। সেখানে ভবানী উপাধ্যায় বলে একজনের সঙ্গে দেখা করেছিলেন? করেছিলাম বইকি, কিন্তু আপনি সেটা কি করে জানলেন? উপাধ্যায়ের বাড়িওয়ালা আমাকে বলেছিলেন যে মিস্টার সিংহানিয়া এবং আরেকটি ভদ্রলোক উপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আর কিছু বলেননি? বলেছিলেন যে উপাধ্যায়কে নাকি আপনি লোভে ফেলে দিয়েছিলেন, কিন্তু উপাধ্যায় সেটা কাটিয়ে ওঠে। হোয়াট এ স্ট্রেঞ্জ ম্যান দিস উপাধ্যায়! আমি এমন লোক আর দ্বিতীয় দেখিনি। ভেবে দেখুন মিস্টার মিটার, লোকটার রোজগার মাসে 500 টাকার বেশি নয়, কারণ গরিবদের সে বিনা পয়সায় চিকিৎসা করে। সেই লোকটাকে আমি 5 লাখ টাকা অফার করলাম,
আপনি জানেন বোধহয় যে ওর কাছে একটা অত্যন্ত ভ্যালুয়েবল লকেট আছে। খুব সম্ভবত এককালে সেটা ট্রাভাঙ্কোরের মহারাজার ছিল। সে তো জানি, কিন্তু আমার জানার কৌতূহল হচ্ছে আপনি এই লকেটের খবরটা জানলেন কি করে? ওটা তো রাজার ৫-৬ জন খুব কাছের লোক ছাড়া আর কারোর কাছে প্রচার হয়নি। আমি খবরটা জেনেছিলাম সেই কাছের লোকের একজনের কাছ থেকেই। আমার জুয়েলারির ব্যবসা আছে দিল্লিতে। আমার কাছে এই লকেটের খবর আনে রূপনারায়ণগড়ের ম্যানেজার মিস্টার পুরীর ছেলে দেবী শঙ্কর পুরী। সে আমাকে লকেটটা কিনতে বলে। ন্যাচারালি হি এক্সপেক্টেড আ পার্সেন্টেজ। আমরা গেলাম হরিদ্বার। উপাধ্যায় রিফিউজ করলেন। পুরীর উৎসাহ চলে গেল। কিন্তু আমি ওটা কেনার লোভ ছাড়তে পারছি না। আমার মনে হয় এখন চেষ্টা করলে হয়তো পাওয়া যাবে। তখন তিনি ডাক্তারি করছিলেন, লোকের সেবা করছিলেন। এখন হি ইজ এ সন্ন্যাসী। একজন গৃহত্যাগী সন্ন্যাসীর ওই রকম একটা পার্থিব সম্পদের উপর কোনো আসক্তি থাকবে, এটা ভাবতে একটু অদ্ভুত লাগছে না? আমি চাই ওকে আরেকবার অ্যাপ্রোচ করতে। বেশ তো, করুন না। দ্যাট ইজ ইম্পসিবল, মিস্টার মিটার। কেন? উনি এমন জায়গায় থাকেন সেখানে আমার পক্ষে যাওয়া অসম্ভব। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? করুন। হোয়াই আর ইউ হিয়ার? প্রধানত ভ্রমণের উদ্দেশ্যে, তবে আমার উপাধ্যায় লোকটার উপর একটা শ্রদ্ধা রয়েছে। তার যদি কোনো অনিষ্ট হচ্ছে দেখি, তাহলে কিন্তু আমি বাধা দেব। ইউ আর অ্যাক্টিং অ্যাজ এ ফ্রি এজেন্ট। আপনাকে কেউ এমপ্লয় করেনি? না। আপনি আমার হয়ে কাজ করবেন? কি কাজ? আপনি উপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাকে বুঝিয়ে বলে লকেটটা এনে দিন। আমি ৫ লাখের 10% দেব। উনি যদি নিজে টাকা না নেন, তাহলে ওর যদি কোনো উত্তরাধিকারী থাকে, তাকে আমি টাকাটা দেব। কিন্তু এই লকেট সম্বন্ধে ইন্টারেস্টেড কয়েকজন এখানে রয়েছে, আপনি জানেন সেটা? রূপনারায়ণগড়ের ছোট কুমার তো? আপনি জানেন? জানতাম না। আজ বিকেলেই ভার্গব বলে এক সাংবাদিক এসেছিল। কেদারে এসেও যে সাংবাদিকদের উৎপাত সহ্য করতে হবে সেটা ভাবিনি। যাই হোক, সেই খবরটা দিল। কিন্তু ছোট কুমার তো ফিল্ম তুলতে এসেছে। জানি, কিন্তু তাতে উপাধ্যায় আর লকেটের একটা বড় ভূমিকা আছে। সিংহানিয়ার চেহারাটা এবার একটা ইঁদুরের মতো হয়ে গেল। সে হাত জোড় করে বলল, দোহাই মিস্টার মিটার, প্লিজ হেল্প মি। আপনি ভার্গবকে এসব নিয়ে কিছু বলেননি তো? পাগল, আমি বলেছি তীর্থ করতে এসেছি। কেদারে আসার আর কোনো কারণ থাকার দরকার আছে কি? ভার্গব লোকটা উপাধ্যায় সম্বন্ধে ইন্টারেস্টেড, তবে খবরের কাগজের খোরাক হিসেবে। আপনি কিন্তু এখনও আমার কথার উত্তর দেননি। মিস্টার সিংহানিয়া, আমি এইটুকু বলতে পারি যে আপনার প্রস্তাব আমি উপাধ্যায়কে জানাব। তবে আমার ধারণা যে তিনি যদি লকেটটা নিজে না রাখেন, তবে সেটা হয়তো অন্য কাউকে দিয়ে যেতে চাইবেন। কাজে এখন কোনো পাকাপাকি কথা বলার দরকার নেই। তখন অবস্থা বুঝে ব্যবস্থা হবে। কেমন? ভেরি গুড। বাইরে রাত। কেদার শহর ঝিমিয়ে পড়েছে। বাড়ির বাতি, রাস্তার বাতি, দোকানের বাতি সবই যেন ধুঁকছে। তারই মধ্যে এক জায়গায় বেশ একটা উজ্জ্বল আলো দেখে অবাক হয়ে এগিয়ে গিয়ে দেখি ছোট কুমার পবনদেও একটা ব্যাটারি আলো জ্বালিয়ে কেদারের গলির ফিল্ম তুলছে। আমাদের দেখে শুটিং থামিয়ে ফেলুটাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, উপাধ্যায়ের কোনো খবর পেলেন? ফেলুদা উত্তর না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করল, আপনি উঠেছেন কোথায়? এখানে পাণ্ডারা ঘর ভাড়া দেয়, জানেন তো? তারই একটাতে রয়েছি। এই বাঁয়ের রাস্তা দিয়ে 2টো বাড়ি পরে ডান দিকের বাড়িতে। ঠিক আছে, আমি আপনার সঙ্গে যোগাযোগ করছি, বলল ফেলুদা। আমরা এগিয়ে গেলাম আমাদের ধর্মশালার দিকে। লালমোহনবাবু হঠাৎ মন্তব্য করলেন, ছোট কুমার কেমন লোক জানি না মশাই, কিন্তু সিংহানিয়া লোকটা ধরিবাজ আছে। কি করে জানলেন? ফেলুদা প্রশ্ন করল। আপনি যেখানে বসেছিলেন সেখান থেকে বোধহয় দেখতে পাননি, কিন্তু আমি দেখলাম লোকটার কোটের বাঁ পকেটে একটা ক্যাসেট রেকর্ডার। কথা শুরু হওয়ার আগে সেটা টুক করে চালু করে দিল। ধরিবাজের ওপর আবার ধরিবাজ তর হয়, জানেন তো? ফেলুদাও তার পকেট থেকে মাইক্রো ক্যাসেট রেকর্ডারটা বার করে দেখিয়ে দিল।
আপনি কি ভাবছেন যে এটা আমি... ফেলুদার কথা শেষ হলো না, কারণ কাঁধে একটা ঘা খেয়ে সে মাটিতে পড়ে গেছে। গলির এই অংশটা নিরিবিলি, সেই সুযোগে পাশের একটা গলি থেকে একটা লোক আচমকা বেরিয়ে এসে ওই কাণ্ডটি করেছে। মুহূর্তের মধ্যে একটা তুলকা কালাম কাণ্ড হয়ে গেল। লোকটা মেরেই পালাচ্ছিল, আমি তার উপর ঝাঁপ দিয়ে পুড়ে তার কোমরটা দুহাতে জাপটে ধরে তাকে দেয়ালে চেপে ধরলাম। সেও পাল্টা চাপ দিয়ে আমাকে ঠেলে সরিয়ে পালাতে যাচ্ছিল। এমন সময় লালমোহনবাবু তার হাতের অস্ত্রটা দিয়ে তাকে এক ঘায়ে ধরাশায়ী করে দিলেন। অস্ত্রটা আর কিছুই না, গৌরীকুণ্ডে 2 টাকা দিয়ে কেনা সেই লোহা লাগানোর লাঠি। স্পষ্ট দেখতে পাচ্ছি লোকটার মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু সেই অবস্থাতেও সে আবার উঠে এক দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। এদিকে ফেলুদা উঠে বসেছে, বোঝাই যাচ্ছে সে বেশ কাবু। আমরা দুজন দুদিক থেকে তাকে ধরে তুললাম। আমাদের ধর্মশালা প্রায় পৌঁছে গেছি। শেষ পথটুকু ফেলুদা শুধু একটা কথাই বলল, কেদারেও তাহলে গুন্ডা এসে পৌঁছে গেছে। কপাল জোড়ে আমাদের পাশার ঘরেই একজন বাঙালি ডাক্তার পাওয়া গেল, নাম অধীর সেন। অধীরবাবু আবার ফেলুদাকে চিনে ফেললেন, কাজেই যত না যখন তার তুলনায় শুশ্রূষাটা একটু বেশিই হল। ডান কাঁধে একটা জায়গায় কেটে গেছিল, সেখানে ওষুধ দিয়ে ব্যান্ডেড দিয়ে দিলেন। বললেন, ফ্র্যাকচার হয়েছে কিনা সেটা তো এক্স-রে না করলে বোঝা যাবে না। ফেলুদা বলল, ফ্র্যাকচার হোক আর যাই হোক, আমাকে বিছানায় শুইয়ে রাখতে পারবেন না, এটা আগে থেকে বলে দিলাম। ফিয়ের কথা জিজ্ঞেস করাতে ভদ্রলোক জিভ টিপ কেটে একাকার হইলাম। তবে ব্যাপারটা কি জানেন মিস্টার মিত্তির, এই নিয়ে আমার 3 বার হলো কেদার। প্রাকৃতিক সৌন্দর্য যেমন ছিল তেমনই আছে, কিন্তু ক্রমে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস ঢুকে পড়ছে শহরে। এজন্যে দায়ী কি জানেন তো, আমাদের যানবাহনের সুব্যবস্থা। একদিকে ভালো করেন তো অন্য দিক দিয়ে খারাপ ঢুকে পড়ে। এই তো দেখে আসছি জগতের নিয়ম। কালীকমলির ম্যানেজার নিজের বুদ্ধি খাটিয়েই এখানকার পুলিশকে খবর দিয়ে আনিয়ে নিয়েছিলেন। ফেলুদা তার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বলল। বুঝতে পারলাম যে নানা রকম নির্দেশ দেওয়া হলো এবং সবই দারোগা সাহেব অতি মনোযোগের সঙ্গে শুনে নিলেন। পুলিশ যাওয়ার পর সাংবাদিক মিস্টার ভার্গব এসে হাজির। আপনার লাইফের উপর একটা অ্যাটেম্প্ট হয়ে গেছে। গোয়েন্দার জীবনে তো দৈনন্দিন ঘটনা মিস্টার ভার্গব। এখানকারই কোনো গুন্ডা হয়তো পকেট মারতে চেয়েছিল, কিন্তু বিশেষ সুবিধা করতে পারিনি। আপনি বলতে চান যে আপনার কোনো তদন্তের সঙ্গে এর কোনো কানেকশন নেই? তদন্ত আবার কোথায়? আমি তো এখানে এসেছি উপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। ভালো কথা, তিনি কোথায় থাকেন সে খবর পেয়েছেন? আপনি পেয়েছেন? উপাধ্যায় বলে এখানে কেউ কাউকে চেনে না। তাহলে ভদ্রলোক হয়তো নাম বদলেছেন। তাই হবে। ফেলুদা আসল ব্যাপারটা বেমালুম চেপে গেল। ভার্গব কিছুটা নিরাশ হয়েই যেন চলে গেলেন। কাল সকাল সকাল উঠতে হবে বলে আমরা 8:30টার মধ্যে পুরি তরকারি খেয়ে নিয়ে শুয়ে পড়ার আয়োজন করতে লাগলাম। এই সময় ফেলুদা যে ব্যাপারটা করল সেটা কিন্তু আমি আর লালমোহনবাবু মোটেই অ্যাপ্রুভ করতে পারলাম না। ও বলল, তোরা দুজন শুয়ে পড়, আমি একটু ঘুরে আসছি। ঘুরে আসছো মানে? আমি অবাক এবং কিছুটা বিরক্ত হয়ে প্রশ্ন করলাম। আমি জানি ওর কাঁধে এখনো বেশ ব্যথা। কোত্থেকে ঘুরে আসছো? একবার ছোট কুমারের সঙ্গে দেখা করা দরকার। সে কি, তুমি সোজা এনিমি ক্যাম্পে চলে যাবে? আমার এরকম অনেকবার হয়েছে রে তোপসে। একটা চোট খেয়ে বুদ্ধিটা খুলে গেছে, এবারও তাই। পবনদেও আমাদের শত্রু না, তবে আসল শত্রু কে সেটা জানতে পারবি খুব শিগগিরই। কিন্তু তুমি বেরোবে, আর শত্রু যদি এখন ওত পেতে থাকে? আমার সঙ্গে অস্ত্র আছে, তোরা শুয়ে পড়। আমি যখনই ফিরি না কেন, কালকের প্রোগ্রামে কোনো চেঞ্জ নেই। গান্ধী সরোবর, ভোর 4:30টায় রওনা হচ্ছি। সঙ্গে রিভলভার আর একটা বড় টর্চ নিয়ে ফেলুদা চলে গেল। তোমার দাদার সাহসের জবাব নেই, বললেন জটায়ু। ফেলুদা কাল রাত্রিরে কখন ফিরেছে জানি না, সেটা ওকে আর জিজ্ঞেস করলাম না, কারণ ও দেখলাম 4:30টার মধ্যে রেডি হয়ে আছে। আমরা দুজনও 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে 3 জনে একসঙ্গে বেরিয়ে পড়লাম। বাইরে এখন ফিকে ভোরের আলো, রাস্তার বাতিগুলো এখনও টিমটিম করে জ্বলছে। কেদারনাথের মন্দির ছাড়িয়ে খোলা জায়গায় পড়ে ফেলুদা হঠাৎ জিজ্ঞেস করল, তুই যে জিভ আর দাঁতের ফাঁক দিয়ে খুব জোরে শীষ দিতিস, সেটা এখনো পারিস? আমি একটু অবাক হয়েই বললাম, হ্যাঁ, তা পারি বই কি। ফেলুদা বলল, আমি যখন বলবো তখন দিবি। আমরা 3 জনেই সঙ্গে লোহার পাইক দেওয়া লাঠি এনেছিলাম, তা না হলে মাঝে মাঝে বরফে ঢাকা এই পাথুরে পথ দিয়ে হাঁটা অসম্ভব হতো। গোড়াতেই মন্দাকিনীর ওপর দিয়ে একটা তক্তা ফেলা সেতু পার হতে হয়েছে আমাদের।
নদী এখানে সরু নালার মতো। 3 দিকে ঘিরে সব তুষার সিংহ রয়েছে, তার কোনোটার নাম এখনও জানা হয়নি। তাদের মধ্যে যেগুলো সবচেয়ে উঁচু, তার চূড়ায় গোলাপি আভা লক্ষ্য করা যাচ্ছে। শীত প্রচণ্ড। তারই মধ্যে কাঁপা গলায় লালমোহনবাবু হঠাৎ প্রশ্ন করলেন, তোপসে তো শীষ দেবে, আমার ভূমিকাটা? ফেলুদা বলল, আপনি ওই হাতের লাঠিটা প্রয়োজনে পাগলা জগাইয়ের মতো মাথার ওপর ঘোরাবেন, তাতে আপনার বীরত্ব আর ব্যারাম দুটোই একসঙ্গে প্রমাণ হবে। বুঝেছি। আরও আধ ঘণ্টা চলার পরে দেখতে পেলাম দূরে একটা ছাই রঙের মসৃণ সমতল প্রান্তর রয়েছে। চারিদিকের পাথরের মধ্যে সেটাই যে চোরাবালিতাল বা গান্ধী সরোবর, সেটা বুঝতে অসুবিধা হল না। তবে আমি ফেলুদার দিকে ঘাড় ফিরিয়ে জিজ্ঞেস করলাম, ওটাই কি? ফেলুদা ঘাড় নাড়িয়ে বুঝিয়ে দিল, হাঁ, হ্রদের পশ্চিম ধারে একটা পাথরের ঢিবি রয়েছে, সেটার মধ্যে অনায়াসে একটা গুহা থাকতে পারে। পুরো ব্যাপারটা এখনও আমাদের থেকে অন্তত 250 গজ দূরে। আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানে জমিতে আলগা পাথর ছাড়াও বেশ বড় বড় শিলাখণ্ড রয়েছে। তাছাড়া বরফ জমে রয়েছে চতুর্দিকে। কিছুক্ষণ থেকেই লক্ষ্য করছি যে ফেলুদার দৃষ্টিটা এদিক ওদিক ঘুরছে। ও যেন কিছু একটা খুঁজছে। এবারে দৃষ্টিটা এক জায়গায় স্থির হল। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম আমাদের ডান দিকের পাথরের আড়াল থেকে বেরিয়ে আসছে ক্যামেরার তেপাইয়ার একটা খ্যাং। ফেলুদা প্রায় নিঃশব্দে সেই দিকে এগিয়ে গেল, আমরা তার পিছনে। পাথরটা পেরোতেই দেখা গেল ছোট কুমার পবনদেও ক্যামেরায় চোখ লাগিয়ে দাঁড়িয়ে আছে। লেন্সটা দেখেই বোঝা যাচ্ছে সেটা টেলিফোটো অর্থাৎ টেলিস্কোপের কাজ করবে। ছোট কুমারের পাশে পৌঁছতেই তিনি বললেন, স্পষ্ট দেখা যাচ্ছে গুহাটা, কিন্তু এখনও উনি বেরোননি। এবার পরপর ফেলুদা আর আমি দুজনেই চোখ লাগালাম। লেকের জলটা স্থির, তাতে আকাশের আবছা গোলাপি রং প্রতিফলিত হয়েছে। তারপর বাঁদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখা গেল গুহাটা। পাথরের ফাঁকে গোজা একটা গেউরিক পতাকা রয়েছে গুহাটা আমাদের ঠিক পাশে। চারপাশের যে শৃঙ্গগুলো সবচেয়ে উঁচু, তাতে এখনই গোলাপি রোদ লেগেছে। পূবে একটা উঁচু শৃঙ্গ, তার পিছনে আকাশের লাল রং দেখে মনে হচ্ছে সূর্যটা ওখান দিয়েই উঠবে। মিনিটখানেকের মধ্যেই পূবের পাহাড়ের চূড়োর পিছন দিয়ে চোখ ঝলসানো সূর্যটা উঁকি দিতেই গান্ধী সরোবরটা রোদে ধুয়ে গেল। সেই সঙ্গে লক্ষ্য করলাম গুহার গায়ে রোদ পড়েছে, আর এক আশ্চর্য প্রাকৃতিক পরিবেশে এক আশ্চর্য নাটক হচ্ছে। এইভাবে সন্ন্যাসী বেরিয়ে এলেন গুহা থেকে। তার দৃষ্টি সোজা পূব দিকে, যেন নতুন ওঠা সূর্যকে স্বাগত জানাচ্ছেন। তোপসে, এগিয়ে চল, ফিসফিসি আদেশ এলো ফেলুদার কাছ থেকে। আমি ক্যামেরায় আছি, বললেন ছোট কুমার। আমরা তিনজন দ্রুত এগিয়ে গেলাম গুহার দিকে, এ পাথর ও পাথরের আড়াল দিয়ে। আলো পড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। প্রকৃতি যেন রুদ্ধশ্বাসে কোনো একটা বিশেষ ঘটনার জন্য অপেক্ষা করছে। এবার গুহা, সন্ন্যাসী, পতাকা সব স্পষ্ট দেখতে পাচ্ছি। আমরা উত্তরমুখে এগিয়ে চলেছি। সন্ন্যাসী আমাদের দিকে পাশ করে পূব দিকে চেয়ে আছেন। তার গেরুয়া বসনের উপর একটা খয়েরি রঙের পট্টুর চাদর। এবার একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। গুহার পূব দিকের পাথরের ঢিবির গায়ে একটা আলো নড়াচড়া করছে। সেটা যে কোনো ধাতব জিনিস থেকে প্রতিফলিত, তাতে কোনো সন্দেহ নেই। এবার গুহার ঢিবির পিছন দিয়ে একটা লোক বেরিয়ে এলো। তার ওভারকোটের কলার তলা, তাই মুখটা বোঝা যাচ্ছে না। লোকটার মাথায় একটা পশমের টুপি, আর হাতে যে জিনিসটা রোদ পড়ে চকচক করছে, সেটা রিভলভার ছাড়া আর কিছুই না। সন্ন্যাসী সেই একইভাবে সামনের দিকে চেয়ে আছেন। সূর্যের আলো তার মুখে পড়ছে। এবার ফেলুদা চাপা গলায় বলল, আমি এগোচ্ছি, তোরা এই পাথরের আড়েল থেকে দেখ। রিভলভারের আওয়াজ শুনলেই তোর সেই শীষটা দিবি। ফেলুদা নিঃশব্দে এগিয়ে গেল গুহাটার দিকে। খানিক দূর গিয়ে সে একটা পাথরের পাশে এমনভাবে দাঁড়াল যেন সমস্ত ঘটনাটা দেখতে পায়। আমরা আছি তার 20 গজ পিছনে, কিন্তু আমরাও দেখতে পাচ্ছি নাটকের সব চরিত্রকে। ফেলুদার পকেট থেকেও এবার রিভলভার বেরিয়ে এলো। এবার সন্ন্যাসী তার দৃষ্টি ঘুরিয়েছেন বাঁ দিকে, অর্থাৎ ওভারকোটে মুখ ঢাকা লোকটার দিকে। পরমুহূর্তেই এই অপার্থিব নৈশব্দ চুরমার করে একটা রিভলভারের শব্দের সঙ্গে সঙ্গে ওভারকোট পরা লোকটা
বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি টিপে বরফের ওপর বসে পড়ল, আর তার হাতের রিভলভারটাও ছিটকে গিয়ে পড়ল বরফের ওপর। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল ফেলুদার নির্দেশ। শীষের শব্দ হওয়া মাত্র এ পাথর সে পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো পুলিশ। তপসে, তোরা আয়। আমরা দুজনে দৌড়ে এগিয়ে গেলাম ঘটনাস্থলের দিকে। 1 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম সাধুর গুহার সামনে। সৌম্যমূর্তি গেরুয়াধারী সন্ন্যাসী এখনও যেন পুরো ব্যাপারটা অনুধাবন করতে পারেননি। আমাদের সকলের দিকেই ঘুরে ঘুরে অবাক হয়ে দেখছেন। আর যিনি মাটিতে বসে আছেন তার কবজি টিপে, এবারে তো তার মুখ দেখা যাচ্ছে। সে কি, ইনি যে সাংবাদিক মিস্টার ভার্গব? একজন কনস্টেবল যেন ফেলুদারই কাছ থেকে নির্দেশ পাবার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। ফেলুদা বলল, আগে ওনার দাড়িটা টেনে খুলুন তো। ভার্গবের দাড়িটা টেনে খুলতে যে মুখটা বেরোল, সেই মুখটাই ম্যাজিকের মতো আশ্চর্য রকম চেনা চেনা হয়ে গেল যখন ফেলুদা নিজে গিয়ে একটানে মাথার টুপিটা খুলে ফেলল। আশ্চর্য জিনিস রে হেরেডিটি। শুধু যে এর কানের লতি এর বাপের মতো তা নয়, ইনি সিথিও করেন ডান দিকে, আর তাই একে দেখে আমার এত অস্বস্তি হতো। তার মানে কি দাঁড়াল? ইনি উমাশঙ্কর পুরীর ছেলে দেবীশঙ্কর পুরী। এবার আমাদের সকলের দৃষ্টি গেল সন্ন্যাসীর দিকে। তার এখনও কেমন যেন মুহ্যমান ভাব। হিন্দিতে বললেন, পিস্তলের শব্দ শুনে মনটা কেমন যেন হয়ে গিয়েছিল, কিছু মনে করবেন না। ফেলুদাও হিন্দিতে বলল, যদি কিছু মনে না করেন, আপনার কাছে যে থলিটি আছে সেটি একবার বার করা দরকার। আমরা আপনার বন্ধু, সেটা বোধহয় বুঝতে পারছেন। ওটা আপনার গুহার মধ্যেই আছে তো? আর কোথায় থাকবে? ওই তো আমার একমাত্র সম্পত্তি। একজন কনস্টেবল গিয়ে গুহার ভিতর থেকে একটা লাল খলি বার করে নিয়ে এলো। সেটা খুলতে প্রথম বেরোল একটা পাকানো কাগজ। এটা রাজা চন্দ্রদেব সিংহের শিলমোহর সমেত ভবানী উপাধ্যায়কে লকেট দানের বেরোল স্বীকৃতি। আরেকটা ছোট থলির থেকে সেই বিখ্যাত সোনার লকেট বালগোপাল, যার অপরূপ সৌন্দর্য এই পরিবেশে, এই সকালের রোদে আরও শতগুণ বেড়ে গেছে। এইবার ফেলুদা মুখ খুলল। তার বেস্ট হিন্দিতে সে বলল, এবার আপনার আসল পরিচয়টা দিলে কিন্তু আমাদের সকলের খুব সুবিধে হতো। আমার আসল পরিচয়? আপনার নিজের নামটা বাংলাতেই বলুন না। একদিন পরে বাংলা বলতে আপনার নিশ্চয়ই ভালো লাগবে। উপাধ্যায় ফেলুদার দিকে অবাক হয়ে গিয়ে বাংলায় বললেন, আপনি বুঝে ফেলেছেন আমি বাঙালি? কেন বুঝব না, বলল ফেলুদা। আপনি দেবনাগরী অক্ষরই হিন্দিতে চিঠি লিখেছেন, কিন্তু আপনার ল আর বর্গীয় জ বাংলার মতো। তাছাড়া আপনার হরিদ্বারের ঘরের তাকে একটা বইয়ের পাতার টুকরো পেয়েছি, সেটাও বাংলা। আপনার বুদ্ধি তো আশ্চর্য তীক্ষ্ণ। এবার আর একটা প্রশ্নের জবাব দেবেন কি? কি? উপাধ্যায় কি সত্যি আপনার পদবী? আর ভবানী কি সত্যি আপনার নাম? আপনি কি বলছেন? উপাধ্যায় কি গঙ্গোপাধ্যায়ের অংশ নয়? আর ভবানী কি দুর্গার আর একটা নাম নয়? আমি যদি বলি আপনার আসল নাম দুর্গামোহন গঙ্গোপাধ্যায়, তাহলে কি খুব মিথ্যে বলা হবে? ছো 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 ছো, আপনি কাকে ধিক্কার দিচ্ছেন লালমোহনবাবু? ফেলুদা বলে উঠল। ছোট কাকা। দুর্গামোহন গঙ্গোপাধ্যায় অবাক হয়ে চাইলেন লালমোহনবাবুর দিকে। আমি যে লালু, বললেন জটায়ু। লালমোহনবাবু গিয়ে দুর্গামোহনকে ঢিপ করে প্রণাম করায় সাধুবাবা তার ভাইপোকে বুকে জড়িয়ে ধরে বললেন, তাহলে তো আমার সমস্যার সমাধান হয়েই গেল। ওই লকেট তো তোরই প্রাপ্য। ও জিনিস আমার কাছে রাখা এক বিরাট বিড়ম্বনা। তা তো বটেই, তা আমাকে দিলে আমি একটা ব্যাংকের ভল্টে রেখে দিতে পারি। আপনি তো জানেন না ছোট কাকা, আজকাল আমি ছোটদের উপন্যাস লিখে বেশ 2 পয়সা করছি। তবে রুচির তো কিছু বলা যায় না। একদিন দেখব ঝপ করে সেল পড়ে গেছে, তখন লকেটটা থাকলে তবু একটা। নিজের ছেলে লকেটটা হাত করার তাল করছে জেনে উমাশঙ্করকে বাধ্য হয়ে ফেলুদাকে টেলিগ্রাম ও চিঠি পাঠাতে হয়েছিল।
বাপকে হাতের মুঠোর মধ্যে রাখার ক্ষমতা দেবী শঙ্করের নিশ্চয়ই আছে। দুর্গামোহন খুন হলে লকেট বেহাত হয়ে যেত, এটাও ঠিক, কিন্তু বাঁচিয়ে দিয়েছিল ওই ধাস। দেবী শঙ্কর আটকে পড়ে গিয়েছিল রুদ্রপ্রয়াগে। সিংঘানিয়া যে এসেছিল কেদারে, সে একেবারে নিজের গরজে, লকেটটাকে কেনার জন্য। দেবীশঙ্করই লোক লাগিয়ে ফেলুদার দিকে পাথর গড়িয়ে দিয়েছিল। সেই আবার কেদারে রাত্রির বেলা গুন্ডা লাগিয়ে ফেলুদাকে জখম করার চেষ্টা করেছিল। ছোট কুমার পবনদেও সিং অবিশ্যি তার ক্যামেরা দিয়ে পুরো ঘটনাটাই টেলেফোটো লেন্সের জোরে বেশ কাছ থেকেই তুলে রেখেছিলেন। দেবীশঙ্কর যে রিভলভার বার করে দুর্গামোহনের দিকে তাক করেছিল, সেটা স্পষ্ট বোঝা যাবার কথা। আপাতত ছোট কুমারের আর ফিল্ম নেই, কিন্তু দিল্লি থেকে স্টক এলে পরে সে দুর্গামোহনের একটা সাক্ষাৎকার নেবার ইচ্ছা প্রকাশ করল। দুর্গামোহন আপত্তি করলেন না, বরং বললেন, একজন রাজার আশ্চর্য দরাজ মনের কথাটা বিশ্বের লোকের কাছে গোপন থাকে কেন? আমি টেলিভিশন ক্যামেরায় নিশ্চয়ই বলবো আমার সোনার বালগোপাল পাওয়ার কথা। পবনদেও বললেন, কিন্তু বালগোপাল তো আর আপনার কাছে থাকছে না। না, বললেন দুর্গামোহন, সেটার ছবি যদি তুলতে চাও তো আমার ভাইপোকে বলো। পবনদেও লালমোহন বাবুর দিকে ফিরে বললেন, আপনার বাড়ি গিয়ে আমি লকেটটার ছবি তুলে আনতে পারি কি? জটায়ু তার সবচেয়ে বেশি সাহেবী উচ্চারণে বললেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। এই ছিল আজকের গল্প। এবার কাণ্ড কেদারনাথে। ফেলুদা, তোপসে এবং জটায়ুর সঙ্গে আমরা আবারও মজার রহস্যঘন এক অভিজ্ঞতার পৌঁছে গেলাম। আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার কারণ সামনে আসছে আরও অনেক দারুণ গল্প, একের পর এক। ধন্যবাদ এই গল্পে আমাদের সঙ্গ দেওয়ার জন্য। পরবর্তী রহস্য অভিযানে আবার দেখা হবে। শুভরাত্রি বা শুভ দিন।